আমরা এখন লাইভে আছি আমাদের পেজ থেকে, আমাদের দল সবুজ সাংস্কৃতিক কেন্দ্র। আজকে লাইভ ফেস টু ফেস, আজকে 10th এপিসোড, কিন্তু এই বিষয়ের উপর প্রথম এপিসোড। আমরা একটুখানি শেয়ার করে এসে তারপরে আলোচনা শুরু করব। ক্যামেরা ফেসবুক লাইভে যাচ্ছি, কিন্তু শেয়ার করলে ফোনটা তো আমার ওখানেই পারবি, আমার জায়গা থেকে শেয়ার করবি। ক্যামেরা অন করে। আমাদের সবার শেয়ার করা হয়ে গেছে, আশা করি আলোক কর্ণে দিচ্ছি শেয়ার। আজকে আমরা আছি ফেস টু ফেস 10th এপিসোড আমাদের পেজ থেকে। আমাদের সাথে আছেন দীপান্বিতা বণিক দাস গোবরডাঙ্গা নকশা থেকে, এবং রাজীব বর্ধন, এবং আছেন আলোকপর্ণা গুহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আধুনিক থিয়েটার অভিনয়ের ভাষা এবং তার বিবর্তন। সেগুলো নিয়ে আমরা মূলত আলোচনায় যাব। তার জন্য আমরা আমি খুব সম্মানিত বোধ করছি আমার এতজন সিনিয়রদেরকে আমার সাথে পেয়ে, আমার গুরুস্থানীয় যারা, তাদেরকে আমার সাথে আলোচনায় পেয়ে আমি খুব ভালো লাগছে। আমার খুব এটা আমার কিছু শুনতে পাচ্ছি না মনে হচ্ছে। নবমিতা, তোমার একটু জোরে বলো। নবমিতা, কিছু শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে? একটু বেটার, আর একটু জোরে হলে ভালো হয়। বেশ বেশ, আমি একটু জোরে বলছি, ভলিউম তো বাড়ানোই আছে। আমি একটু জোরে, আমি ভয়েস তুলে কথা বলছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলা থিয়েটারে, শুধু বাংলা থিয়েটার নয়, কন্টেম্পোরারি থিয়েটারে অভিনয়ের ভাষা, এটা নিয়ে আলোচনায় যাব। তাই সবার প্রথম যে প্রশ্নটা আমার মাথায় এসছে সেটা আমি আমার অগ্রজ সম দীপান্বিতাদির কাছেই করছি, যে বাংলা থিয়েটারে শেষ 20 বছরের অভিনয়ের বিবর্তন নিয়ে কিছু বলো। দীপান্বিতাদি, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো দীপান্বিতাদি, প্রবলেম করছে।
নাকি আমার হেডফোন? আলোকপর্ণা দি, রাজীব দা, তোমরা শুনতে পাচ্ছো? আমি তো শুনতে পাচ্ছি, কিন্তু রাজীবকে কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি না। আমি তো দেখতে পাচ্ছি গো। ও আচ্ছা। রাজীব দা মিউট করে রেখেছো। মাইকটা মিউট করে রাখলাম কারণ ওই যাতে ভাইব্রেশনটা না হয়। হুম। বুঝতে পেরেছি। মানে যিনি বলছেন তিনি ছাড়া যদি বাকিরা আমরা এটা মিউট করে রাখি মাইকটা। দীপান্বিতা দি, আমার প্রথম প্রশ্নটা তোমার কাছে। হ্যাঁ বলো। বাংলা আমি এতক্ষণ থিয়েটারে কিছু শুনতে পাইনি। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। বাংলা থিয়েটারে শেষ 20 বছরের অভিনয়ের বিবর্তন নিয়ে যদি একটু বলতে। আজকে সাবজেক্টটা কি এটা একটু বলো। আজকের বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ অ্যাক্টিং ইন কন্টেম্পোরারি থিয়েটার। আমি শুনতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ অফ অ্যাক্টিং ইন ডিস্টার্ব হচ্ছে একটুখানি, কেউ যদি শুরু করে ভালো হয়। আমার কিছু ডিস্টার্ব হচ্ছে, আমি বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো একই প্রশ্ন নিয়ে আমি আলোকপর্ণা দির কাছে যাচ্ছি। তুমি তাহলে শুরু করো যদি। আলোকপর্ণা দি। হ্যাঁ। বাংলা থিয়েটারে শেষ 20 বছরে, মানে বিগত 20 বছরের অভিনয়ের বিবর্তন নিয়ে যদি কিছু বলো। দেখো, অভিনয় বিবর্তন, প্রথম কথা হচ্ছে আমাকে অনেস্টলি স্বীকার করতে হবে যে আমি থিয়েটারের সঙ্গে ওতপ্রোতভাবে, হার্দিকভাবে, আন্তরিকভাবে যুক্ত হয়েছি গত 7 থেকে 8 বছর। যেটা একটা থিয়েটারের ধারা বিশ্লেষণ করার জন্য, সেটার বিচার করার জন্য, সেটা সম্পর্কে মতামত ব্যক্ত করার জন্য ভীষণ কম সময়। আমি এই প্রশ্নটাকে, যদি তোমার প্রশ্নটাকে অন্যভাবে একটু প্লেস করতে চাই, যে অভিনয়ের যে যে ধারাগুলো এই কত বছরে তুমি দেখেছো দিদি, সেগুলো কি তোমার মনে হয়েছে ইটস কন্টেম্পোরারি? যেহেতু তোমাদের বিষয়টাই এই যে থিয়েটারের মধ্যে, কন্টেম্পোরারি থিয়েটারের মধ্যে ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, সেইটা যদি বলি তাহলে বলবো যে থিয়েটারের মধ্যে যে আলাদা আলাদা জনার গুলো আছে সেগুলো নিয়ে তো বিপুলভাবে কলকাতায় কাজ হয়। কলকাতা তো ভারতবর্ষের মধ্যে যেগুলো পীঠস্থান আছে সেগুলোর মধ্যে কলকাতা অন্যতম। কলকাতার গ্রুপ থিয়েটার মানে হচ্ছে কলকাতা শহরের একটা মার্ক। মানে মানুষ উদগ্রভাবে কামনা করে যে কলকাতায় থাকবো, কলকাতায় থিয়েটার না করলেও থিয়েটার দেখবো। কলকাতার গ্রুপ থিয়েটার ইজ সামথিং ভেরি হাই। এবার সেইটার মধ্যে যদি বলি যে কিরকম কিরকম করে ল্যাঙ্গুয়েজ এক্সপ্লোর হয়, গত বেশ কিছু বছর ধরে আমার থিয়েটার পড়া, যুক্ত হওয়া, এবং অসংখ্য, মানে শয়ে শয়ে, যেহেতু আমি একটা অন্য ধারা থেকে থিয়েটারের মধ্যে প্রবেশ করেছি, প্রচুর থিয়েটার দেখার অভিজ্ঞতা, শিল্পীদের নিজেদের ব্যক্ত করার ধরন, এগুলো দেখে আমার মনে হয়েছে যে, আবার বলো না আলোকপর্ণা দি, নাচের ব্যাকগ্রাউন্ড বলে এরকম বলছো, যে এখানে স্পিচের ওপর যতটা জোর দেওয়া হয়, বডি ল্যাঙ্গুয়েজে ততটা জোর দেওয়া হয় কিনা সেটাতে কি একটা কোয়েশ্চেন মার্ক পুট করা যায়। অবশ্যই অসাধারণ সমস্ত শিল্পীরা কলকাতাতে কাজ করে চলেছে। এক্ষুনি এইটাকে অপোজ করে আমার যারা বাকি নাট্য বন্ধুরা, তারা আমাকে একগাদা ইনফরমেশন দিলে আমি ভীষণ খুশি হব। এখানে এই কাজ হচ্ছে, ওখানে এই কাজ হচ্ছে, সেই রকম কাজের সন্ধানে আমিও কিন্তু দূর দূর থিয়েটার দেখতে যাই। এই যাই, ওখানে কি ভালো কাজ হচ্ছে, ওই কি ভালো কাজ হচ্ছে, আর কোন বন্ধু একটা নতুন কাজ করলে। আর একটা কথা হচ্ছে, থিয়েটার যতটা দলগত ততটাই কিন্তু ইন্ডিভিজুয়ালিস্টিক। সুতরাং একটা দল ভাবনাটা তো থিয়েটারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এটা বুঝলাম। আর হচ্ছে, যদি থিয়েটারের বিভিন্ন জনারের মধ্যে যদি প্লেটা কি আমি ভাবি, যদি
ডান্স থিয়েটার, মিউজিক্যালস, মনোলগস, এই যে ধারাগুলো, সেইগুলো দিয়ে বাদ, যেগুলো আমি একটু মানে বিদেশে থাকার জন্য বা সেখানে বহু বছর থিয়েটারের সঙ্গে যুক্ত থাকার জন্য, তখন আমি অভিনেত্রী হিসেবে যুক্ত ছিলাম না সেখানে, আমি শুধু দর্শক হিসেবে, আমার নৃত্যশিল্পী হিসেবেই ওদের সাথে যুক্ত ছিলাম। তখন মনে হয়েছিল যে আরো অনেক রকম ভাবে এক্সপ্লোর করার উম, প্রবণতাটা আরো বাড়লে বুঝি ভালো হবে। আহ, এটা এমন নয় যে আমি আমার শহর তো আমার শহর, সে তো আমার প্যারেন্ট, মাই মাই সিটি ইজ মাই প্যারেন্ট, ইউনো, মাই সিটি ইজ মাই প্যারেন্ট, মাই সিটি ইজ মাই চাইল্ড। এর থেকেই আমি সবটা পেয়েছি, আবার একেই আমাকে করতে হবে, দেখভাল করতে হবে দুপাশ থেকেই। আমি এর থেকে নিয়েছি, আমাকে একে প্রাণপণে দিয়ে যেতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত। কিন্তু আমার শহরে যদি আমি ভাবি যে এমনটা কেন হচ্ছে না, সেটা শিল্পী হিসেবে, নৃত্যশিল্পী হিসেবে, নাট্যকর্মী হিসেবে, একজন স্ট্রাগলার হিসেবে, শিল্পীরা তো প্রতিদিন স্ট্রাগলার, সেই হিসেবে আমার এই দাবিটা থাকবে যে আরো নতুন নতুন ভাষা উঠে আসছে না কেন। তোমাদের এই বিষয়টা ওই জন্য আমার কাছে প্রচন্ড ইন্টারেস্টিং, যে ভাষার খোঁজ। রবীন্দ্রনাথ বলেছেন যে শুধু কথ্য ভাষা, সেগুলো তো না বদলালে সেটা মৃত। যেমন আমরা, আছে নিশ্চয়ই দীপান্বিতা, রাজু, সকলেই তো পড়েছেন যে ঐতিহ্য যদি অস্বীকার করো সেটা তোমার এক ব্যামো, আর যদি পরিবর্তন অ্যাকসেপ্ট না করো সেটাও তোমার একটা ব্যামো। আমাদের তো সভ্যতা সংকটেই রয়েছে। তাহলে আমি তো মানুষ হিসেবে, শিল্পী হিসেবে, এটা আমার দাবি থাকবে, আমার চাহিদা থাকবে আরো অনেক রকম ভাষায়, সেটা কথ্য ভাষা নয়, আরো অনেক রকম ভাষা, শরীর আর মনকে ভেঙে চুরে আরো অনেক ভাষায় থিয়েটার হোক না, আমার শহরেও হোক না। আমি যদি নাও করি, আমি দেখি না, আমার দেখতে ইচ্ছে করছে, আমাকেও চেষ্টা করতে হবে, আর আমাদের সকলে মিলে ভাবতে হবে আরো ভাষা বেরিয়ে আসুক, নতুন নতুন ভাষা, কেমন করে আমরা সবাই সেইটা নিয়ে একটা নতুন স্ট্র্যাটেজি শুরু করতে পারি। এটা আমার আজকের আলোচনার একটা ধর্তাই হিসেবে আমি রাখলাম। এবার বন্ধুরা নিশ্চয়ই আরো আলোকপাত করবেন। আমি আবার ফিরে যাচ্ছি দীপান্বিতাদের কাছে একই প্রশ্ন নিয়ে। যেহেতু গোবরডাঙ্গা নকশা উত্তর চব্বিশ পরগনাকে রিপ্রেজেন্ট করে, গোবরডাঙ্গাকে রিপ্রেজেন্ট করে, তাই আমার তোমার কাছে প্রশ্ন এটাই যে বাংলা থিয়েটারে শেষ 20 বছর অভিনয় বিবর্তন নিয়ে যদি কিছু বলতে, জেলার থিয়েটার, কলকাতার থিয়েটার দুটো মিলিয়ে বাংলা থিয়েটারের 20 বছরের অভিনয়ের বিবর্তন নিয়ে তোমার অভিজ্ঞতা থেকে, তোমার দেখা থেকে যদি একটু বলতে তাহলে ভালো। আমার সহযোগী যারা এবং সবুজ সবাইকেই আমার ভালোবাসা জানি বিশেষ, এবং একদিকে কৃতজ্ঞতা, এরকম একটা বিষয় নিয়ে ওরা ভেবেছে এবং সেটাকে আমাকে সহযোগী করে তুলেছে, সেটা আমার কাছে বড় পাওয়া। সেই জন্য তোমাদের কৃতজ্ঞতা। তবে তোমার যে প্রশ্নটি, সেটা বোধহয় খানিকটা তোমার আলোকবর্ণাদি ছুঁয়ে গেছে। দেখো, কোনো ল্যাঙ্গুয়েজ যখন তৈরি হয়, একটা ল্যাঙ্গুয়েজ যখন তৈরি হয়, তার পিছনে কতগুলো ঘটনাক্রম থাকে, কতগুলো চাহিদা থাকে। যখন তোমরা একটা আমি তোমাকেই কথা বলবো, তুমি ইয়াং জেনারেশন, ভীষণ, আমি তো ভীষণ প্রাচীন, তো সেই জায়গা থেকে বলছি, যখন তোমরা একটা SMS করো, তখন তোমরা SMS-টা কি লেখো? SNG, কল, সেল, বা একটা স্টিকার দিয়ে দাও, একটা রিসিভারের ছবি, যে এরকম করে। তো এইগুলো তৈরি হয় প্রয়োজনের খাতিরে। কি প্রয়োজন? যে প্রয়োজনটা খুব শর্টে আমাকে লিখতে হবে, খুব তাড়াতাড়ি লিখতে হবে, তাই না? খুব তাড়াতাড়ি আমাকে একটা কিছু লিখে দিতে হবে, এবং সেটা লিখতে গিয়ে আমি ভাষা চর্চা করিনি,
মানে ইংরেজি ভাষাটা শিখিনি। তো CALL কল এটা আমি জানি না, KL কলটা আমার কাছে এসে গেছে। তো এটা কি তুমি ভাষা বলবে না ভাষার অপভ্রংশ বলবে? যাই বলো সেটা এসেছে। একটু আগে বলছিলেন না যে যাই আসুক সেটাকে পরিবর্তনটাকে স্বীকার করে নিতে হবে। সে পরিবর্তন কি থাকবে না থাকবে সেটা সময় বলে দেবে, সময়ের আগে তো কিছু হয় না, আমাদের সেটার জন্য অপেক্ষা করতে হয়, একটু বসে থাকতে হয় স্থির হয়ে। সারা বিশ্বেই সারা বিশ্বে যখন নতুন কিছু তৈরি হচ্ছে না, নতুন কোনো ভাষাই তৈরি হচ্ছে না অ্যাক্টিং এর ক্ষেত্রে, তখন আমি কিভাবে মনে করব যে গোবরডাঙ্গার বুকে বা উত্তর 24 পরগনায় বা পশ্চিমবঙ্গে কোথাও একটা নতুন ভাষা বা তার একটা বিবর্তন তৈরি হচ্ছে বা কিছু, এটা কোথাও একটা মানে আশা করাটাই যেন একটা অন্যরকম কিছু মনে হয়ে যাচ্ছে আমার কাছে। সারা পৃথিবীর পরিস্থিতিটাই নেই নতুন কিছু সৃষ্টি করার, কেমন একটা ধ্বংসের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা। তাই এখানে দাঁড়িয়ে নতুন কিছু সৃষ্টি হয়েছে বলে আমি কিছু মনে করতে পারছি না কোনো জায়গা থেকে। কারণ ওই যেটা তৈরি হয় সেটা নতুন কিছু সব জায়গা থেকে একটা নতুন ভাবনার জায়গা থেকে তৈরি হয়। সে তুমি স্টানিস্লাভস্কি থেকে ভেবে ভেবে এসো, তার সময় ওটা তৈরি হলো কেন? কেন তৈরি হলো ইবসেনের ওই লেখা কেন তৈরি হলো? রিয়েলিজম কেন এলো ওই সময়? সেই সময় সারা পৃথিবীর মানুষের যে পরিবর্তন, যে চাহিদা, তার একটা ফল কিন্তু ওখানে এলো। স্টানিস্লাভস্কি ওই জন্য এলেন, চেকভ এসেছেন, ওরকম ওরকম নাটক লিখছেন। তো ওই নাটকগুলো কিভাবে অভিনীত হবে? এত রিয়েল নাটক, এত সামাজিক কথা, এত মানে কি বলবো, আমাদের ভেতরের দ্বন্দ্ব, সেইগুলোকে কোথাও একটা রিপ্রেজেন্ট করছে। তো তার ভাষাটা কি হবে? তার জন্যই তিনি একটা বই লিখে ফেললেন, এবং সে বই এখনো পর্যন্ত আমাদের কাছে বাইবেল, কোরআন, গীতা যা কিছু বলো তাই, ওটা কিন্তু কেউ ভেঙে বেরোতে পারলাম না, না কেউই পারলেন না, না গ্রোটোস্কি পারলেন না, মায়াটোল্ড অবশ্য চেষ্টাই করেননি, মায়াটোল্ড অন্য দিক থেকে ভেবেছেন, গ্রোটোস্কি পারেননি, তোমার লি স্টেইনবার্গ পারেননি, তোমার বারবা পারেননি, ভাঙতে পারেননি। ওর থেকে একটুখানি নিয়েছেন, একটুখানি নিয়ে কিছু একটা নিজে করার চেষ্টা করেছেন, নতুন ভাষা তৈরি করার চেষ্টা করেছেন ওর থেকে নিয়ে, নতুন করে আলাদা করে একদম নতুন, এরকমটা কিন্তু এখনো পর্যন্ত আমরা পাইনি। তো তুমি এখনকার একদম এই সময় দাঁড়িয়ে মাইজনার পর্যন্ত বলতে পারো আমরা ওইখানেই দেখবো, আমরা কিন্তু নতুন কিছু আলাদা করে দেখতে পাচ্ছি না। মানে সে যদি ধরো মাইজনার মারা গেছেন তাও অনেকদিন হয়ে গেল, মোটামুটি 1950 বা 70 এরকম সময়, অনেকটা আগে। তো সেই সময়ের পর থেকে আজকে 2020 আমরা কি নতুন কিছু সত্যি পেয়েছি? পাচ্ছি না, কারণ আমাদের দর্শন নেই। এখন বোধহয় পাওয়া যাবে এই সময় পরে। এই যে করোনার পরিস্থিতিটা তৈরি হলো, আমার আশা এই সময়ের পরে একটা ভাষা তৈরি হবে, একটা বিবর্তন দেখা যাবেই, মনে হচ্ছে কোথাও একটা যে এইখানে বোধহয় কোথাও পাকছে বিষয়টা। কারণ আমরা এখন স্থির হয়েছি, আমরা শুধু ছুটছিলাম, কি জানি পেতে হবে, কি জানি করতে হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেখো এখন যদি হয়, আমরা সবাই ছুটছি, কোথায় ছুটছি, কি চাই কিচ্ছু জানি না। কি একটা গাজর আমাদের সামনে ঝুলছে, ওই গাজরের পিছনে আমরা কি যে দৌড়াচ্ছি, গাজরটা কি আদৌ সেটাও জানি না। নিজের সুখ শান্তি সমস্ত কিছু হারিয়ে ফেলে আমরা শুধু ছুটেই চলেছি কোথাও। তো এখন আমরা কোথাও থেমেছি এই সময়টা,
আমার ভীষণ মানে ভীষণ মনে হচ্ছে যে এই সময়টা কোথাও অঙ্কুর গজাচ্ছে, কোথাও কেউ এটা ভাবছেন যে থিয়েটারের নতুন ভাষা চাই, তা না হলে আগামী যে মানুষরা আসবেন, আগামী মানুষ থিয়েটার অ্যাকসেপ্ট করবেন না। শুধু থিয়েটার না, অনেক কিছু। এইটুকু আপাতত। রাজীব দা, তুমি যাদবপুর মন্থনকে রিপ্রেজেন্ট করছো এবং তোমাদের দলের নির্দেশনার কাজটিও তুমি করো। এছাড়াও তোমাকে আমরা অভিনেতা হিসেবে বারবার মঞ্চে দেখেছি। তাই তোমার কাছে এই একই প্রশ্ন আমি রাখতে চাইছি যে শেষ 20 বছরে অভিনয় বিবর্তন যেভাবে হচ্ছে সেটা নিয়ে যদি তুমি একটু বলতে তাহলে। প্রথমত হচ্ছে সবুজ সাংস্কৃতিক কেন্দ্রকে আমার অত্যন্ত ভালোবাসা। রাজেশ আমার এত কাছের, এত মানে প্রিয় একজন মানুষ। আমার পরের জেনারেশনের মানে যারা কাজ করছেন তাদের মধ্যে সবচেয়ে কাছের হচ্ছে রাজেশ। হঠাৎই একদিন আলাপ, এবং সেও আমার উপকার করতে গিয়ে রাজেশের সাথে আলাপ। দিল্লিতে স্যালারি গ্রান্টের জন্য পেপার আগের বছর জমা দিয়েছিলাম, স্কুল সার্টিফিকেট ছিল না, সেটা আবার করিয়ে ওর হাত দিয়ে দেয়। সেই সূত্র ধরে গেল 1 বছরে সেটা অত্যন্ত বেশি পেকেছে। আর তার সূত্রে তোমাদের সঙ্গে, সবুজের পরিবারের একজনই মনে করি আমি। এরই সঙ্গে মানে আগে ছোটবেলা থেকে ওই দূর থেকে হয় না, সিনেমা আর্টিস্টদের দূর থেকে দেখলে মানে হ্যাঁ কোনোদিন যদি এর সাথে দেখা হতো। দীপান্বিতাদিরা আমাদের কাছে ঠিক সেই রকম, মানে এত দূরের, কিন্তু মনে হতো আহা যদি এর সাথে কখনো কাজ করতে পারি, আছে ওর ওখানে গিয়ে যদি কাজ করা যায়। সেইটা এইভাবে সবুজের প্ল্যাটফর্মের মাধ্যমে হবে, আশাতীত একটা আনন্দ আজকে আমি মানে এত ভালো লাগছে যে আমি হয়তো খুব গুছিয়ে বলতেও পারবো না, যদিও গুছিয়ে বলাটা আমি পারিও না। দ্বিতীয়ত আলোকপর্ণাদি আমার নায়িকা একটা নাটকে, এবং একটা মানে বিখ্যাত নাটক আমি বলতে পারি, মোহিত চট্টোপাধ্যায় সিংহাসনের ক্ষয়রোগ। তো সেখানে আলোকপর্ণাদির সাথে আমি অভিনয় করেছি একসঙ্গে। আহ মানে সেইটা একটা অন্যরকম পাওনা। এই কারণে আমি এর আগে যত আমার নায়িকা ছিলেন তারা প্রত্যেকেই সরাসরি থিয়েটারের, একমাত্র আলোকপর্ণাদি যার গ্রেস, যার ডিভা আমাকে সবসময় আকৃষ্ট করতো। কারণ আমি থিয়েটার করলেও আমি সবসময় মানে নাচের অনুষ্ঠান হলে আমি চলে যাই, যে যেভাবেই আমায় আমন্ত্রণ করুক না করুক। তো সেভাবে আলোকপর্ণাদির বহু অনুষ্ঠান আমি দেখেছি ওই একইভাবে দূর থেকে। মানে এটা বললে খুব বাড়াবাড়ি হবে না যে ছোটবেলায় খুব ভাবতাম কলেজ লাইফে মাধুরী দীক্ষিত যেমন আমাদের কাছে একটা ডিভা, আমার কাছে নাচের জগতে আলোকপর্ণাদি ঠিক সেরকম একটা ডিভা। তো তার সঙ্গে যখন মঞ্চ শেয়ার করছি, মানে যিনি ডিরেক্টর ছিলেন এই নাটকে, আচ্ছা কাকে নেওয়া যায় রাজীব বলো তো? আমি দুজন কার নাম বলেছিলাম, তার আরেকজন যে তার সাথেও আমি আগে অভিনয় করেছি, সেজুতি রয় মুখার্জি। আর দ্বিতীয় জন ছিলেন আলোকপর্ণাদি। আমি বললাম সেজুতিদি তো খুব ব্যস্ত, একটু দেখুন না আগে আলোকপর্ণাদিকে পাওয়া যায় কিনা। মানে সেইটা যে পাওয়া যাবে এবং অভিনয় করবো, তো তাদের দুজনের সাথে আজকে একই জায়গায় বসে কথা বলছি, এটা একটা মানে আমার সত্যি একটু ভেতরটা কাঁপছে আর কি। তো সেই জায়গা থেকে আমি শুরু করি। আলোকপর্ণাদি যেটা বললো না, একই কথা, যে আমি নিজেই থিয়েটার করছি 20 বছর হলো, তো 20 বছরের বিবর্তন বলার মতন জায়গায় আমি নিজে নেই। আমি নিজে এর একটা অংশ মাত্র। আমি কাজ করছি, করতে করতে বুঝবার চেষ্টা করছি যে এই ভাষার পরিবর্তন। বা আমি অর্পিতাদির কাছে, অর্পিতা ঘোষ, ওর কাছে একদিন একটা ক্লাস করছিলাম, তাতে উনি বলেছিলেন যে থিয়েটারের ভাষা প্রতি 5 বছরে বদলে যায়। আর আমি নিজে যেহেতু ভাষার ছাত্র, লিঙ্গুইস্টিক আমার সাবজেক্ট ছিল, ফলত ভাষাটা নিয়ে একটু পড়বার সুবাদে এটা জানতাম যে আমাদের ছোটবেলায় আমরা যুগ বলতে বুঝতাম যে 12 বছরে এক যুগ। তারপর কম্পিউটার পশ্চিমবঙ্গে ঢুকে পড়ার ফলে, তার বিবর্তনের ফলে, যেটা দীপান্বিতাদি ধরিয়ে দিলেন যে কে এল কল আর সি ডবল এল কলের পার্থক্যটা, সেই বিবর্তনটা না আর 12 বছরে নেই, তখন 5 বছর কেন, হয়তো এমন ল্যাঙ্গুয়েজ এক একটা আবিষ্কার হচ্ছে যে 5 দিনে হয়তো বিবর্তন হয়ে যাচ্ছে। সেটা শুধু ভাষার নয়, সমস্ত কিছু। মানে সেই ভাষাটা, মানে সেই ল্যাঙ্গুয়েজটা শুধুমাত্র শাব্দিক নয়, মানে শব্দের নয়, সেটা আমাদের দেহের ভাষা, আমাদের মনের ভাষা, আমাদের অবস্থানের ভাষা, সমস্ত কিছু। এবং আমি এত তাড়াতাড়ি নিজেও পাল্লা দিতে, আমি নিজেকে সবসময় বলি আমি ডিজিটালি চ্যালেঞ্জ। মানে দীপান্বিতাদি বলছিল বাবা আমি তো কিছুই পাচ্ছি না, তোমরা রোজ করো। আমি রোজ করি মানে এটুকুই পারি, এর বেশি নয়।
তো সেইখানে দাঁড়িয়ে আমি না 20 বছরের সত্যি বিবর্তনকে আমি বলতে পারবো না, আমি নিজেও জানি। একটা হচ্ছে তোমাদের যে বিষয়টা ছিল ল্যাঙ্গুয়েজ অফ কন্টেম্পোরারি থিয়েটার, আমার একটা এখানে নিজস্ব বক্তব্য আছে কন্টেম্পোরারি শব্দটার উপরে। ধরো আমরা কোনটাকে কন্টেম্পোরারি বলবো, আধুনিক এই শব্দটা তো আমরা খুব ব্যবহার করি। মানে গিরিশ ঘোষ যখন নাটক করছেন তখন তার যুগে দাঁড়িয়ে সে কন্টেম্পোরারি। আজকে আলোকপর্ণাদি দীপান্বিতাদিরা যখন থিয়েটার করছেন তার জায়গায় দাঁড়িয়ে তারা কন্টেম্পোরারি। তো কন্টেম্পোরারি এটা একটা বিষয় যে আমি কোনটাকে কন্টেম্পোরারি বলবো। সবসময় আমি আমার আগের যুগটাকে বলছি প্রাগ আধুনিক যুগ, আমার যুগটা আধুনিক, এবং আমি থাকতে থাকতেই সেটা উত্তর আধুনিক যুগে পৌঁছে যাচ্ছি, অর্থাৎ পোস্ট মডার্ন যুগে পৌঁছে যাচ্ছি। এই জায়গায় দাঁড়িয়ে আধুনিক শব্দটার বিবর্তনটা ধরাটাই খুব মুশকিল। এক, দুই হচ্ছে থিয়েটারের ভাষা বদলাবার, যেটা দীপান্বিতাদি বললো অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, যে একটা না খুব বড় ম্যাসাকার না হলে, একটা বড় ঘটনা না ঘটলে, সেটা দুর্ঘটনা হতে পারে, সুঘটনা হতে পারে, যাই হোক, যদি না ঘটে সাহিত্যে বা সাহিত্য অনুসারী সমস্ত শিল্পকর্মে তার প্রভাব পড়ে না। অত্যন্ত মানে অল্প কথা দীপান্বিতাদি খুব সুন্দর ছুঁয়ে গেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের বাংলা ভাষায় কালোবাজারি, ব্ল্যাক মার্কেট এই শব্দ ঢুকে গেছে সাহিত্যে। আশ্চর্য, আজকে আমরা এরকম আরো দুটো শব্দ পেয়েছি, একটা হচ্ছে লকডাউন, একটা কোয়ারেন্টাইন। মানে এই হচ্ছে ল্যাঙ্গুয়েজের বদল, এই আস্তে আস্তে শব্দ বদলাবে। দীপান্বিতাদি বলছে স্থিত হয়েছি আমরা, আর জানি না ওটা তো ম্যান টু ম্যান বা ওম্যান টু ম্যান তো ভ্যারি করবে যে এই স্থিতটা কি অর্থে। এটা তো ঠিক, আজকে দুপুরবেলা অন্তত বাড়ির লোকজন একসাথে বসতে পারছি, আগে তো রাতের বেলাতেও বসতে পারতাম না। শো করে ফিরলাম হয়তো রাত্রি 12:30টায়, মা বাবার খাওয়া হয়ে গেছে, বয়স হয়েছে, শুয়ে পড়েছে। একটা দীর্ঘ 2 মাস 3 মাস ধরে আমরা পরিবার একসাথে আছি। কিন্তু এখানে একটু দীপান্বিতাদিকে আমি মানে জিজ্ঞাসা করছি, জিজ্ঞাসা অর্থে মানে কাটছি বলবো না, আমারও জানার বিষয়, স্থিত কি হতে পেরেছি? মানে সবসময় মাথার পেছনে একটা টেনশন, কোনো শো নেই, কোনো রোজগার নেই, কোনো কিছু নেই, কিভাবে চলবে আগামী দিনগুলো, একটা অসুখ করলে বড় রকমের কিভাবে তার বিল মেটাবো। মানে আমি গতকালই একটা শেয়ার করেছি আমার ফেসবুকে, যে 29 লাখ কত হাজার টাকার একটা বিল একটা বেসরকারি হাসপাতালে, রুবি জেনারেলে। তো আজ আমার হলে আমার তো বাড়িঘর বিক্রি করে দিতে হবে, মানে এইরকম একটা অবস্থায়। কাজেই আমার মনে হয় ল্যাঙ্গুয়েজের বিবর্তনটা না, ওই যে দীপান্বিতাদি বললেন না যে স্থিত হওয়া, শুধুমাত্র আমার মনে হয় স্থিত হওয়া নয়, মানে দীপান্বিতাদি যে স্থিত শব্দটা ব্যবহার করলেন সেটা আসলে নিজেকে সময় দেওয়ার জন্য যে স্থিত হওয়া। আমরা সত্যি ছুটছিলাম, আমরা নিজের কথা ভাবিনি বসে যে কিভাবে আমার কাজটার মধ্যে আমি পরিবর্তন আনবো। যা শিখে এসেছি, যা হচ্ছে ওর মধ্যেই একই গতিধারায় দিনের পর দিন একই। আমি যদি 10টা নাটক করে থাকি, 10টা নাটক 10টা বিষয় হচ্ছে, কিন্তু 10টা রকম হচ্ছে না, অর্থাৎ আলাদা হচ্ছে না, একটার থেকে আলাদা আরেকটাকে আলাদা করতে পারছি না। তাহলে কি, যেমন আমার যখন আজকে 7-8 বছর আগে আলোকপর্ণাদি বলছে থিয়েটার জগতে এসছে, আমার ভীষণ একটা আশার সঞ্চার হয়েছে। যেহেতু আলোকপর্ণাদি প্রথম থেকে থিয়েটারের নন, তিনি একটা অন্য মাধ্যম, অন্য শিল্প মাধ্যম থেকে এসছে। বৃহত্তর অর্থে নাট্যশাস্ত্রের অর্থে হয়তো আমরা বলতে পারি পুরোটাই এক, তবু যেহেতু একেবারেই আলাদা একটা মাধ্যম থেকে উনি আসছেন, ডান্স থিয়েটার যে ফর্মটা, আমি একটা নতুন কিছু নিশ্চয়ই পাবো। এবং দীপান্বিতাদির এহি কেশাবা বা মা বা অন্যান্য যে মানে প্রোডাকশন গুলো আমি দেখেছি, তাতে কিন্তু আমার মনে হয়েছে আমি যে ধরনের প্রোডাকশন করি বা দীপান্বিতাদি আশিস দ্বারা যে প্রোডাকশন করেন তার থেকে একেবারে ভিন্ন মাত্রায় একটা অন্য ল্যাঙ্গুয়েজ। এবার আমার সাথে একজন আমার পরিচিত থিয়েটারের বন্ধু দেখতে গেছিল, সে হঠাৎ করে বলল এ তো শুধু নাচ, তার মধ্যে দাঁড়িয়ে ডায়লগ বলছে। এই তার মানে কি, সে রসিক থিয়েটারের মানুষ, আমি কাউকে ছোট না করে বলছি, রসিক পাঠক যেমন সাহিত্যের ক্ষেত্রে খুব জরুরি, রসিক দর্শক শ্রোতাও খুব জরুরি। মানে আলোকপর্ণাদি যা করছেন, বা কিছুদিন আগে আমি এর কাজ দেখলাম, ভূমিসুতার কাজটা দেখলাম, ইয়েস, এই যে মানে আমার কাছে কিন্তু এটা একটা অন্যরকম ল্যাঙ্গুয়েজ ধরা দিচ্ছে। আমি নিজেকে রসিক বলে শ্রেষ্ঠত্বের দাবি করছি না, আমি বলছি আমি যা বুঝি না তার মানে সেটা নতুন কিছু আমি বুঝতে পারছি না, অর্থাৎ আমার অভ্যস্ত যে জীবনাচরণ তার মধ্যে এই ভাষাটা ছিল না, এবার এই ভাষাটার বদল ঘটলো, একটা অন্যরকম ভাষা। ভালো মন্দ সময় বিচার করবে, আমি তো সেই বিচারক নই,
কিন্তু এই যে একটা প্যাটার্ন আমি দেখবার চেষ্টা করছি, বোঝবার চেষ্টা করছি, এটাই আমাকে মানে শিক্ষার্থী করে রাখছে। তখনই বুঝতে পারছি চেঞ্জ হচ্ছে, এবং এই যে চেঞ্জটা হবে তার কারণটা হচ্ছে, হতে বাধ্য হবে, আমরা হয়তো সেই সময়ে সেই যুগসন্ধির মানুষ হয়ে থাকবো যারা আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক ঠিক পরবর্তী সময়টা জন্মাইনি, তার অনেকটা পরে জন্মেছি। আজ আমরা কোভিড-19 উত্তর জীবনে কিন্তু সত্যি পাবো বলে আমি অন্তত আশাবাদী। মানে আমি জানি আশিসদার কাজের প্যাটার্ন, ভূমিসুতার কাজের প্যাটার্ন, দীপান্বিতাদির কাজের প্যাটার্ন, আলোকপর্ণাদির কাজের প্যাটার্ন এতদিন যা দেখে এসেছি আরো বদলে যাবে, আমার বদলে যাবে, বদলাতে বাধ্য, কারণ সময় এবং এই যে ঘটনা আমাদের সেই অভিঘাত এনেছে আমাদের কাজের মধ্যে, আমাদের চিন্তায়, আমাদের চেতনায়। কাজেই তার প্যাটার্ন অফ ল্যাঙ্গুয়েজ বদলাবেই বদলাবে, সেটা কন্টেম্পোরারি মানে সেটা আধুনিক না প্রাগাধুনিক না উত্তরাধুনিক সে তো সময় বিচার করবে। আমার যুগে দাঁড়িয়ে তো আমি আধুনিক, এটাই তো আমার দাবি থাকবে, কিন্তু সেটা কতটা যুগোপযোগী এবং সেটা কতটা যুগ উত্তর সেটা কিন্তু সময় বিচার করবে। আমরা সেটার বিচারক নই, আমরা কখনোই সেটা বিচার করতে পারি না, নিজের বিচার আমরা কেউই করতে পারি না। আর একটা কথা এই প্রসঙ্গে বলে রাখবো, আমার মানে খুব বেশি ভারতীয় থিয়েটারের অন্যান্য প্রদেশের মানুষের সাথে বন্ধুত্ব নেই, তবু যে দু একজনের সাথে আছে, যখনই এনএসডি গেছি বা অন্যান্য ব্যাঙ্গালোরে শো করতে গেছি, একটা কথাই বলে যে ক্যা হ্যায় রাজীব, ইয়ে 2-2.5 ঘন্টে বক 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 করতে হো তুম লোগ, যেটা আলোকপর্ণাদি বললেন যে এত কথা সর্বস্ব, এত বেশি বাচন নির্ভর আমাদের, যে তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার ডিজাইন, যে একটা থিয়েটারের যে একটা ডিজাইনও একটা ল্যাঙ্গুয়েজ, আমরা সেটা ভুলতে বসেছি। এও কিন্তু আমাদের এক লেগাসি, এখান থেকে আমাদের বেরোতে হবে। ওরা বলেছে বলে নয়, নিজেদের পরিবর্তনের জন্যই এই ভাষাটারও একটা পরিবর্তন করা দরকার। মানে আপাতত আমার এটুকুই মনে হচ্ছে, এবার নিশ্চয়ই দীপান্বিতাদি বা আলোকপর্ণাদি বলবে। ইতিমধ্যে আমরা লাইভ শুরু করার পর কিছু প্রশ্ন চলে এসেছে এবং প্রশ্নের বিষয়টা তোলা হয়নি বলে অভিযোগও চলে এসেছে, তাই আমি মানে দর্শক থেকেই যে প্রশ্নটা এসছে সেটা নিয়ে আসছি। বাংলায় কি শুরু করছি? বাংলায় কি বাংলা ভাষার নাটকই গ্রহণযোগ্য? আমার একটা নাটক ছিল যেটা 3টি ভাষায় ছিল, যদিও প্রয়োজনের স্বার্থে, নাম অসমিল, কিন্তু একজন তথাকথিত থিয়েটার নির্দেশক সে তাকে একটি ত্রিভাষী নাটক বলে ব্যঙ্গ করেন। তাহলে এই বিষয়টি কি অন্যায়? বিষয়টি তুললে ভালো হতো। এটা সৈকত চক্রবর্তী প্রশ্নটি করেছেন লাইভ চলাকালীন। এই প্রশ্নটা আমি আলোকপর্ণাদির কাছেই করছি। দীপান্বিতা, রাজীব সবার বক্তব্যের জন্য একটা খুব সুন্দর দিকে আমাদের আলোচনাটা মন নিয়েছে। আমি একটু এমন একটা ডান্স ফর্ম নিয়ে আমি 25 বছর থেকেছি যেটা হিন্দি ল্যাঙ্গুয়েজ বেসড। সেখানে বাংলার কোনো স্থান নেই, মানে বাংলাতে বাংলা অ্যাকসেন্টটা ওখানে গ্রহণযোগ্য নয়। সেটা বাংলার প্রতি কোনো বিদ্বেষের জন্য নয়, ওটা যে এরিয়া জোন থেকে উদ্ভব হয়েছে এবং যেখানে ডেভেলপ করেছে সেখানে হিন্দিটাই চলে। আবার সেটা 1500 বছরের হিস্ট্রিটা দেখলে শুরুতে যখন সংস্কৃত হচ্ছে, তারপরে উর্দু হয়ে আবার আমাদের এখন নর্মাল যে কথ্য হিন্দি সেখানে চলে আসছে। সেই আবার মানে রবি বুড়োকে ছেড়ে তো নড়া যাচ্ছে না, কোথাও নড়া যায় না। সে যে বলে যে ভাষার ধারা অনুযায়ী তুমি যদি চলতে না পারো তাহলে তো অ্যাকসেপ্ট করতে পারবে না, একটা ভাষার মাধুর্যটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। 1500 বছর আগে, 2000 বছর আগে যেখানে ছিল, তুমি যদি ওখানটা স্বীকার করো, ওখানটা থেকে রসদ নাও, ওর এলিক্সারটা নাও, অমৃতটা নাও, কিন্তু তারপরে তো চলতে হবে। আমাদের এখানে আমরা যদি ভাবি যে আমি পশ্চিমবঙ্গের মানুষ, আমার মাতৃভাষা বাংলা, আমার যদি ধরি যে আমার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, এই 3টে ভাষার সমন্বয় এখন যেভাবে নেক্সট জেনারেশন গ্রুমড হচ্ছে, আমাদের জেনারেশনেও 19-20 আমরা কিন্তু এই 3টে ল্যাঙ্গুয়েজে স্বচ্ছন্দ।
কি অসুবিধা আছে ভাই, 3টে ল্যাঙ্গুয়েজ মিলে যদি একটা নাট্য প্রযোজনা তৈরি হয়? এত ইনহিবিশন কিসের? এত ইনহিবিশন থাকলে আমার যেটা টানে নাটকের জগতে মানুষ ঢুকে পড়ে সেটা হচ্ছে অমোঘের বিস্তার। এই বিস্তারটা, নাটকের যে একটা বিস্তার, সেটাই তো এর একটা প্রচন্ড আকর্ষণের জায়গা। তিলোত্তমার শিল্প এটা। নাট্যশাস্ত্রের ওই যে শ্লোকটা রয়েছে না, যে না তজ্ঞানং না তৎশিল্প্যং না সবিদ্যা না সকলা না সয়োগ না তৎকর্ম যশোহীন যশদিত দৃশ্যতে। নাটকে এমন কোনো বিষয় নেই, এমন কোনো জীবনের এমন কোনো অ্যাঙ্গেল নেই যেটা নাটকে নেই। তাহলে এই বিভাজন কেন করছো? কিসের ভাষার বিভাজন আর কিসের ললিত কলার বিভিন্ন যে উইং গুলো আছে তার বিভাজন? আমি একটু ছোট্ট ছোট্ট আমার গুরুর কতগুলো আমাকে শিক্ষা, আমি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, হয়তো তোমাদের ভালো লাগবে। আমি যখন নাচটা তো একটু 15 বছরের একটা রিজিড ট্রেনিং এর মধ্যে দিয়ে গেছি, তারপরে চোখ তুলে তাকাচ্ছি তার দিকে, কখন তিনি বলবেন এইবারে স্টেজে কথা ভাবতে পারো। মানে সেটা একটা 15 বছরের একটা, মানে ঘাম গড়িয়ে বেরিয়ে চলে যাচ্ছে জল মানে মেঝের ওপর দিয়ে, সেই রকম একটা ট্রেনিং এর পর তিনি করেছেন কি, মাথার মধ্যে একটা ব্রেনের রেজিস্টার করিয়ে ছেড়ে দিয়েছেন, নাচ মানে শুধু নাচ না, নাচ মানে সাহিত্য, নাচ মানে গান। তুমি যদি গান না গাইতে পারো, সুরের বোধ তোমাকে থাকতে। নাচ মানে বাদ্যযন্ত্র। গীতং বাদ্যং তথা নৃত্যং ত্রয়ং সঙ্গীতম উচ্যতে। সঙ্গীতের মধ্যে নৃত্য, গীত, বাদ্য 3টে রয়েছে। এই 3টে সম্পূর্ণ ট্রেনিং হলে তুমি নিজেকে নৃত্যশিল্পী পদবাচ্য মনে করতে পারো, স্পর্ধা করতে পারো। আবার অনেক গার্জেন লেভেল মানুষ, তারা আবার আমাকে বুঝিয়েছেন যে পুরো আর্টটাকে একটা টোটালিটিতে ভাবতে হবে। তুমি যদি নাচ করো, তোমাকে ভালো থিয়েটার দেখতে হবে। তখন কিন্তু আমি থিয়েটারের এরিনার থেকে অনেক অনেক দূরে, আমি শুধু থিয়েটার লাভার তখন। কিন্তু আমি বুঝতে পারি এখন কেন থিয়েটার করতে পারি, স্পর্ধা করি কেন। তুমি থিয়েটার নাচ করো মানে তোমাকে ভালো থিয়েটার দেখতে হবে, সারা পৃথিবীর ভালো ভালো সিনেমা দেখতে হবে, তোমাকে আঁকার এক্সিবিশন দেখতে হবে, বুঝতে হবে কতটা দূরত্বে দাঁড়িয়ে একটা ছবি সঠিকভাবে জাজ করা যায়। তোমাকে আঁকতে জানতে হবে, তোমাকে রঙের বোধ বুঝতে হবে, রঙের কম্বিনেশন বুঝতে হবে। এই সমস্তটা মিলে থিঙ্ক আর্ট ইন এ টোটালিটি। তার মধ্যে যদি এই সামান্য বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়, বিভাজন শুরু হয়, বিবাদ শুরু হয়, যে এটা হিন্দি ড্রামা, ওটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বেসড ড্রামা, ওটা ইংলিশ ড্রামা, আমি কোনো যুক্তি খুঁজে পাই। আমি শুধু দেখতে যাবো একটা কাজ ভালো, তোমার একটা 1.5 ঘন্টার একটা গানের অনুষ্ঠান দিয়েও চোখ থেকে জল পড়তে পারে, আর একটা ভালো নাট্য প্রযোজনা দেখেও তোমার শেষে মনে হতে পারে সিট থেকে আর উঠতে পারছি না। দ্রৌপদী দেখে আমার এরকম হয়েছিল, দ্রৌপদী দেখে এরকম হয়েছিল যে আর সিটটা থেকে আর উঠে আর দাঁড়াতে পারছি না, রাত্রিবেলা ঘুম থেকে এরকম সোজা উঠে বসে পড়ছি। তো সেটা তো ভালো আর মন্দ, তার মধ্যে যিনি প্রশ্নটা তুলেছেন, এই নিয়ে যদি কুচর্চা হয় বা এইটা যদি একটা ইনহিবিশনের জায়গায় পৌঁছয়, তাহলে আমি বলবো এটা কিন্তু খুব দুঃখের কথা। এবার বন্ধুরা বলবেন। একদমই তাই। ভাষা কখনো নাটকের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে না, এবং ওটা সমালোচনার বিষয়ও না। খুব ভালো একটা উত্তর পেলাম এই প্রশ্নতে। দীপান্বিতা দি, তুমি যখন বলছিলে সেই সময় রাজেশ একটি প্রশ্ন করেছে এখানে, সেই প্রশ্নটা তোমার কাছেই নিয়ে যাচ্ছি, মানে তোমার কথার প্রসঙ্গেই আর কি রাজেশ বলেছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে এতদিন ল্যাঙ্গুয়েজ না তৈরি হলো না, এখন হতে পারে, মানে ক্রাইসিসটা এখন ফিল করছি আর্টিস্টরা, ক্রাইসিসটা কি ছিল না, নাকি ফিল হয়নি? এই প্রশ্নটা নিয়ে যদি দীপান্বিতা দিকটা আলোচনা করতে। কি মানে ল্যাঙ্গুয়েজ ছিল না কি বললাম আমি? আরেকবার একটু পুরোটা বলবে?
প্রথমে বোধহয় একটু টাইপিং মিস্টেক হয়েছে, তাই জন্য বুঝতে অসুবিধা হচ্ছে সম্ভবত। মানে মনে হচ্ছে এটাই বলতে চাইছে, তাহলে এতদিন ল্যাঙ্গুয়েজ না তৈরি হলো না, এখন হতে পারে। মানে ক্রাইসিসটা কি এখন ফিল করছি আমরা আর্টিস্টরা, ক্রাইসিসটা কি ছিল না, নাকি ফিল হয়নি? অর্থাৎ তুমি যে প্রসঙ্গে কথাটি বলছিলে যে এই সময়টা না অঙ্কুরিত না, হতে পারে আমাদের ল্যাঙ্গুয়েজ তৈরি ভেতরকার, হলো না। হ্যাঁ হ্যাঁ বলো। আমাদের ভেতরকার এই হ্যাঁ, বীজটা এই সময় অঙ্কুরিত হতে পারে। তুমি এই বিবর্তনের সময় কথা বলছিলে। হুম 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 তুমি বিবর্তনের, এক্স্যাক্টলি আমি বুঝতে পেরেছি। হুম হুম সেটা হচ্ছে তুমি বিবর্তনের কথা জিজ্ঞাসা করছো। হুম হ্যাঁ, তো সেইটার কথা আমি বলছিলাম যে একটা নতুন কিছু তৈরি হলে তার একটা বিবর্তন হয়, তার সেটা অন্তত বছর যে সেটা হলো একটা কিছু, সেটা দেখতে দেখতে একটা সময় লাগে। কিন্তু সেইটা আমরা যেটা চর্চা করছিলাম সেটা আমরা সেই স্টানিস্লাভস্কিরই চর্চা, খানিকটা গ্রোটোস্কির চর্চা, খানিকটা, সবাই না। গ্রোটোস্কির চর্চা জায়গাটায় আমরা আমাদের এখানে কয়েকজন প্রণম্য মানুষ রয়েছেন, তারা কি কয়েকজন করছিল, আমরা সবাই করছিলাম না। আমরা একটা ভাঙা ভাঙা স্টানিস্লাভস্কি করছি। অবস্থাটা এই যে একটা দমবন্ধ অবস্থা, এবং আমরা না স্টানিস্লাভস্কি করছি, মানে আমরা আর সবকিছু ছেড়ে দিচ্ছি। মানে এই যে আমি যাদের যাদের নাম বললাম, তারা সবাই ওই একটাই ইমোশনাল মেমোরি, লিভিং সার্কামস্টেন্সেস, এই ব্যাপারগুলোকে নিয়েই আলোচনা করছি। হ্যাঁ, ওইটা আমরা কি করে কাজ করব, কিভাবে যাব, তার মধ্যে দিয়ে কাজ করতে চাই। তো এই এই যে বিষয়টা এলো, টুকরো টুকরো হয়ে এলো, আমাদের কাছে এসেছে, আমরা কি সত্যি এরই খুব একটা চর্চা করছিলাম? তুমি যেখানটার কথা বলছো, যে ক্ষুদ্র জায়গাটির কথা বলছো, পশ্চিমবঙ্গ, উত্তর চব্বিশ পরগনা ইত্যাদি জায়গা, তাহলে যদি তাই চর্চা করতাম, যদি আমরা স্টানিস্লাভস্কি করতাম চর্চা, তাহলে এইটা কখনোই বলতে হতো না। ওই যে আলোক কর্ণের বললেন কি আমরা শুধুই কথা বলি, আমরা শুধুই কথা বলি, যে কথাটা বগর বগর করছি। বা রাজীবের কোনো বন্ধু যেটা বলেছেন, আরে ক্যা ইয়ার ক্যা করতে হবে তুম লোগ, এই কথাটা বলতে পারতো না। এই আমরাই এখানে বসে এই কি বলে পশ্চিমবঙ্গে বসে গেছে। আমাদের এখানে প্রণম্য মানুষরা রয়েছেন, মানে আমি বলছি মারাঠি থিয়েটারের যারা এসেছিলেন এখানে, সেটা তো করেই গেছেন, মানে পাগলা গোড়া এসব তো বলে বলে শুধু বসে বসেই বলা নাটক। হ্যাঁ, তারা করে গেছেন, আমরা দেখেছি। ও 3 ঘন্টা বসে বসেই বলে গেছে। বাংলাদেশের একটি নাটক এসেছিল, সম্ভবত ফেরদৌসী মজুমদার এরা করেছিলেন সম্ভবত, মানে আমার এক্ষুনি ঠিক মনে পড়ছে না বিষয় নাটকটার নামটা। সেটা হচ্ছে তৃতীয় একদিন। এই নাটকটা 3টে সংলাপ আছে, ওটা তৃতীয় একদিনই বোঝায়। 3টি সংলাপ, 3টে মানুষ বলছেন, কনস্ট্যান্ট বলে গেলেন একটা মানুষ, দুজন যে চুপ হয়ে দাঁড়িয়ে আছেন অনেক পরে, মানে নাটক প্রায় শেষের দিকে গিয়ে খেয়াল হলো আরে আর দুটো লোক তো কোনো কথাই বলছেন না। কারণ তিনি টাচ করেছেন বিষয়ে, আমরা জায়গাতেই নেই। ফিজিক্স কি করবো, আমার আমি ইমোশনালি কোথাও পাচ্ছি না, আমার হাতটা উঠবেই না। ওটা ডিরেক্টর বলে দেবে হাতটা তুলে বলো এরকম করে, বা তুমি লাফিয়ে গিয়ে বলো, আমি কখন লাফাবো জানি না।
আমি যে লাভটা দেব, দিয়ে আরেকজনের গায়ের ওপর পড়বো, সে আমাকে ধরবে, নেবে কি, সেই ইমোশনালি অ্যাটাচ নেই, ওই 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 জায়গাটা করতেই পারছি না। শুধু আমি আমার মতন করে একটা কিছু করার চেষ্টা করছি, তো খানিকক্ষণ লোকে দেখছে, ওই আলোক কর্মীর জন্য দেখছে অংশটা দেখতে যাচ্ছে, বাকিগুলোকে কনসিডার করছে, আচ্ছা ও ঠিক আছে, আচ্ছা আচ্ছা এ দলেতে একজন তো করছে, না একজন তো ভালো করছে, কোনো জিনিসই ভালো না। আমরা যেটা করছি আমরা সেটা ভান করি, আর ভানটা থাকে, তো সেই জন্যে আমরা যে যে আমাদের আমরা খুব আর্থিক সংকটের মধ্যে রয়েছি, কালকে কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি হতে গেলে আমার কত লক্ষ টাকা বিল আসবে, যদি অনেস্টলি সে রাজি শিল্পী এটা চিন্তা করেন, যে শিল্পী ওটা ওই ল্যাঙ্গুয়েজটা তৈরি করবেন উনি ওটা তৈরি, আমরা একটা কোনো জিনিস শুধু বয়ে নিয়ে যাচ্ছি, তো আমরা সত্যি সত্যি বোধহয় শিল্পী নই, আমরা চেষ্টা করছি ভীষণভাবে, বাট সরি টু সে আমি নিজেও তার মধ্যে একজন, আমারও কালকে চিন্তা হয় দলটা কি করে চলবে, দল চালানো কিন্তু থিয়েটার, তারা ভাষা তৈরি করে, যারা করেন তারা অন্য মানুষ, অন্য জগতের। আর অবশ্যই করে যেটা বলবার সেটা হচ্ছে, আমার যেটা মনে হয়েছিল যে এই যে বিশ্বব্যাপী, আমি কেন বললাম যে আমার স্থিতধী হওয়ার কথা, আমরা তো বুঝতে পারছি আমরা একটা বিশ্বব্যাপী চক্রান্তের মধ্যে পড়ে আছি, যে এসে গেছে, যেটা এসেছে, যেটা এইডস এর মতো এসে আছে আমার কাছে, যেটা ডেঙ্গির মতো এসে আছে, যাবে না, যক্ষার মতো এসে রয়েছে, কারণ কিছু ওই পাগলা মানুষ আছেন, তারা অলরেডি শুরু করে দিয়েছে, সে সরকারি সাহায্য হোক বা না হোক, তারা কিন্তু খুঁজে যাচ্ছেন ওর প্রতিশোধ কি করে পাওয়া যায়, কিভাবে এটাকে আটকানো যায়, সে কিন্তু মানে ওই সরকারি কি করছে না করছে এর উপরে নির্ভর করে, গ্রামে গঞ্জে বহু মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং আমার জন্য এক ভদ্রলোক হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, একজন এই করোনা নিয়ে প্রাথমিক অবস্থায় গিয়ে ধরা ওনার কাছে গিয়েছিল, কোন হোমিওপ্যাথি ওষুধে তাকে 1 মাস ধরে ট্রিটমেন্ট করে সুস্থ করেছেন, তো এটা যদি হয়, তো উনি তো ওনার মতন করে চেষ্টা করে যাচ্ছেন করার, যে জিনিসটা আমাদের কাছে এসে গেল, যেটা থেকে যাবে, যেটা লকডাউনের প্রথম 10-12 দিন 14 দিন একটা ট্রমার মধ্যে ছিলাম, একটা ট্রমার মধ্যে ছিল, এখনো হয়তো আছি, নিশ্চয়ই আছি, অনেক রকমেরই ভিতরে কাজ করছে, তো সেইটার মধ্যে দিয়ে যখন বুঝতে পারলাম যে বারবার করে খবর দেখছি করছি তা করছি করতে করতে যখন এটা বুঝলাম যে আমি এটা থেকে বেরোতে পারবো না, এটাকে নিয়ে আমাকে বাস করতে হবে, তাহলে আমাকে কিভাবে চলতে হবে, তাহলে আমাকে কি করতে হবে, তখন যখন এটা বসে বসে ভাবছি, আর ভাবছি যে আমার ওপর একটা একটা কি সুন্দর পলিশ ওয়েতে আমাদের ওপর একটা সুন্দর করে চাপিয়ে দেওয়া হলো, হ্যাঁ,
যে তোমাদের ঘরের মধ্যে চলে যেতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। আর কত সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করব, আর কত করব? অনেক কাল আগে তো গান গেয়ে গেছে যে পৃথিবীটা নাকি ছোট হতে হতে স্যাটেলাইট আর বোকা বাক্সতে বন্দি। তো বোকা বাক্সতে আমরা বন্দি ছিলাম, তখনই কবি গেয়ে বলে গেলেন যে আমরা কিন্তু সব আলাদা আলাদা হয়ে গেছি। আর এখন এসছে কি ফোন, কি এসছে, আমরা আমরা কোথায় আছি? ফোনে আছি। আরো আলাদা, আরো আলাদা, শুধুমাত্র আমি, আর কেউ নেই পৃথিবীতে, আর কেউ নেই, শুধু আছি আমি। আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং কবে তৈরি হয়ে গেছে? পাশাপাশি স্বামী স্ত্রী বসে আছে, ফোনে কথা হচ্ছে, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে চ্যাট হচ্ছে, মার সঙ্গে ছেলে মেয়ের কথা হচ্ছে পাশের ঘরে বসে। তো আর কোথায় যাব আমরা? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এবার হয় পতন অথবা এটা। সেই জন্য আমার মনে হচ্ছে এইটাই সেই সময় যখন আমাদের একেবারে প্রি প্ল্যান আমাদেরকে একেবারে ঠেলে দেওয়া হলো, ঘরের মধ্যে ঠেলে দেওয়া হলো। তখন শিল্পী সাহিত্যিক তারাই তো বলবে, কোনো না কোনো ভাবে এটা বেরোবেই। এইটা আমি আশা করছি ভীষণভাবে। একদমই তাই, আমরাও আশাবাদী। একটা শুধু সুর মিলিয়ে কথা বলতে চাইছি তোমার সাথে, তাই তোমার কথা সুর ধরে আরেকটা প্রশ্ন আমি রাজীবদার কাছে নিয়ে যাচ্ছি। আলোককণা সম্ভবত বেরিয়ে গেছে না, অ্যাড করে নি। রাজিতা, এই যে দীপানিতাদির কথাটা শুনতে শুনতে আমার মাথায় একটা প্রশ্ন এলো যে বোকা বাক্সতে বন্দি থেকে এখন মুঠো ফোনে বন্দি হয়ে গেছি আমরা সবাই, এবং একটা কথা ক্রমাগত চলছে যার দিকে একটি দল বলছে যে থিয়েটারকে অনলাইন হয়ে যাওয়া উচিত এবং আমাদের অনলাইন থিয়েটার, মোবাইলের মাধ্যমে থিয়েটার, এটাই চালিয়ে যাওয়া উচিত। একটি মানে এভাবে মানে একটা দ্বিমেরুকরণ হয়ে গেছে। এবং আরেক দল বলছে যে অনলাইন থিয়েটার হওয়া সম্ভব নয়, মানে থিয়েটার কখনো লাইভ ছাড়া সম্ভব নয়, যে মাধ্যমেই হোক, সেটা প্রসেনিয়ামেই হোক, মানে স্পেস যে কোনো হতে পারে, সেটা পথনাটক হতে পারে, প্রসেনিয়াম হতে পারে, অন্তরঙ্গ নাটক হতে পারে, রুফটপ থিয়েটার হতে পারে, কিন্তু সেটার জন্য লাইভ হতে হবে দর্শকের সাথে। তাই এই যে এখনকার যে স্তব্ধ অবস্থাটা, এই যে করোনা, এটা কিভাবে আমাদের থিয়েটারে বা অ্যাক্টিং এ প্রভাব ফেলতে পারে বলে তুমি মনে করছো? মানে তোমার দৃষ্টিভঙ্গি থেকে যদি এই বিষয়ে একটু বলতে, রাজীব দা। প্রভাব ফেলবে বলতে যেটা দীপান্বিতাদি বললো, প্রভাব তো ফেলবেই। মানে এত বড় একটা ঘটনা ঘটলো যেটা আমাদের চিন্তা চেতনার দর্শনকে পুরো বদলে দেবে বলেই আমার বিশ্বাস, সেটা তো হবেই। মানে এবার কে কতটা অবজর্ভ করবে এবং তার শিল্প চর্চায় সেটা প্রতিফলিত হবে, সেটা তো একজন থেকে আরেকজন ভিন্নতর ভাববেন এবং তার প্রয়োগ হবে। তবে আমি ওই দ্বিতীয় দলেই পড়ি। আমি বিশ্বাস করি থিয়েটার মানে যেটা সরাসরি দু চোখের মাধ্যমে দেখবো, কোনো ক্যামেরার মাধ্যমে দেখবো না। বহুদিন আগে শাওলি মিত্রের একটা ইন্টারভিউতে শুনেছিলাম টেলিভিশনে, দূরদর্শনে, যে বড়জোর টেলিভিশনে যেটা হতে পারে সেটা টেলিপ্লে, মানে ওরকম ওয়েব প্লে। মানে এটা আমার আর ব্যাখ্যা করার কিছু নেই যে আমরা সত্যি একটা মঞ্চে 3D, তো আমাদের দু চোখে যেটা দেখি সেটাই 3D, আর যখনই ক্যামেরায় চলে আসে সেটা 2D হয়ে যায়। কাজেই এইটা নিয়ে কোনো বিতর্কের, কোনো দ্বন্দ্বের অবকাশ নেই। হ্যাঁ, মানে যেহেতু মঞ্চে করতে পারছি না, তাই একটা ক্যামেরার সামনে ক্যামেরার মতো করে অভিনয় করে সেটাকে একটা ওয়েব সিরিজ, যেমন হচ্ছে ওয়েব থিয়েটার নাম দিয়ে থিয়েটারের সঙ্গে সংলগ্ন করে আমরা হয়তো প্রস্তুত করার চেষ্টা করব। অলরেডি অনেকেই করছেন, আমরাও ভবিষ্যতে সেদিকেই যাবো কিনা জানি না। কিন্তু থিয়েটার নয়, ওটা কিছুতেই থিয়েটার হতে পারে না, অন্তত আমার যতটুকু পড়াশোনা, যতটুকু জ্ঞান আমি তার দ্বারা বলতে পারি। আর ল্যাঙ্গুয়েজ তো বদলাবেই, সেটাই তো দীপান্বিতাদি বলবার চেষ্টা করলেন বারবার, যে এত বড় আঘাত মানব সমাজের বুকে আমাদের
কেন আমাদের আগের জেনারেশন বা তার আগের জেনারেশনেও আসেনি। ওই মোদ্দা কথা হচ্ছে, যেটা দীপান্বিতাদিকে বারবারই দীপান্বিতাদির কথাই বলছি, যে মানে এত সুন্দর গুছিয়ে কথাটা বলে দিল যে একটা চক্রান্ত। সত্যি মানে এই যে ল্যাঙ্গুয়েজের কথা আমরা এতক্ষণ বলছিলাম না, মানে রাজনৈতিক ধুরন্ধরপনা কতটা সুচতুরতার সঙ্গে মানে প্রেজেন্ট করলে এটা হতে পারে, যেটা ছিল ফিজিক্যাল ডিস্টেন্সিং সেটা হয়ে গেল হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স। হ্যাঁ, মানে যে রোগটা হাতে হাত দিলে গায়ে গা দিলে হতে পারে, এখন এতটা কাছাকাছি মিশো না, একটু ডিস্টেন্স রাখো। সেটাকে সুচারুভাবে বিশ্বব্যাপী, এটা শুধু আমার রাজ্যের প্রশাসকের উপর দোষ দিলে হবে না, দেশের প্রশাসকের উপর দোষ দিলে হবে না। মানে তৃণমূল বিজেপির সংঘাত এটা নয়, এটা একটা বিশ্বব্যাপী চক্রান্ত। মানে আমার এক পরিচিত আমায় বলেছে যে হু ইজ হু, মানে হু কে? এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরা ফার্মাসি কোম্পানিগুলো থেকে কোটি কোটি ডলার খেয়ে বসে থাকে, এবং এরা 10 বছর 12 বছর কি 8 বছর ব্যতি রেখে কখনো সোয়াইন ফ্লু, কখনো ইবোলা, কখনো কোভিড ইত্যাদি এমন এক একটা জায়গা, ডেঙ্গি, এমন এক একটা কিছু নিয়ে আসে যাতে মানব সমাজ কিছুটা বিপর্যস্ত হয়। প্যারাসিটামল খাবো না স্যারিডন খাবো, এই বিভ্রান্তিকর অবস্থায় যখন আমরা পৌঁছে যাই, লাভটা কার হয় এটা আমাদের বুঝতে হবে। এটা কিন্তু কোনো অঞ্চল ভিত্তিক নয়, এটা একেবারে বিশ্বব্যাপী চক্রান্ত। এটা একেবারে G7 যে দেশগুলো, তারা বসে তাদের পাকা মাথারা বসেই সিদ্ধান্তগুলো নেয়। মানে সেখানে একটা কেন্দ্র বা একটা অঙ্গরাজ্যের সরকারের কোনো দাঁত ফোটাবার জায়গা থাকে না। তারা বাধ্য তার মধ্যে পড়তে। আর এই যে ভাষার কথা বলছো না, যে কোনো কারণেই হোক, আঘাতটা তো আমাদের চিন্তা চেতনায় রোজকার যে জীবনযাপনের উপর পড়লো, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক। লকডাউনে গণতন্ত্র বলে কিছু থাকে না, তখন রাজতন্ত্র হয়ে যায়, কারণ তখন রাষ্ট্র শাসন করে, বেরোতে দেয় না। এইটা যখন আমরা বুঝে গেলাম, তখন কিন্তু সত্যি দীপান্বিতাদি বলছিলেন ট্রমা, মানে প্রথম আমি তো 7 দিন কিছু বুঝতেই পারিনি, 7-10 দিন মানে যেন একটা বিশাল ছুটি পেয়েছি, এত চাপে আছি, বা পরিবারের সাথে আছি, সিনেমা দেখছি সন্ধ্যাবেলা, প্রজেক্টর আছে দলের ঘরে বড় করে সিনেমা। এই 10-12 দিন পর থেকে বুঝতে পারলাম কি সাংঘাতিক পাকে চক্রে জড়িয়ে গেছি, কি সাংঘাতিক অবস্থা। একটা ইনফরমেশন দিই, এটি মিথ্যে নয়। 2019-এর অক্টোবর মাসে চীনে 1600-র ওপর স্যানিটাইজার কোম্পানি সরকারি রেজিস্ট্রেশন করিয়েছিল সেই দেশে। এটা কি করে সম্ভব? যারা বিশ্বব্যাপী মাল সাপ্লাই করেছে। স্যানিটাইজার কি আমাদের ছিল না? আমার ব্যাগে একটা ছোট্ট সবসময় থাকতো, কখন যখন আমি দার্জিলিং বেড়াতে যেতাম, যখন হোটেলে খেতে যেতাম, হাতে নিয়ে যেতাম, যে জল টল পাবো না, ঠিক আছে হাতে ডলে নেব। আর সে এখন জল খাওয়ার থেকে বেশি স্যানিটাইজার ইউজ করছি, ভয়ে করছি, বাঁচতে তো হবে। মানে আমার বোধ, আমার বুদ্ধি, আমার চিন্তা, আমার চেতনা নিয়ন্ত্রণ করতেন সেই ওপরতলায় বসে কিছু মানুষ। এই চক্রান্ত থেকে আমি কিন্তু বেরোতেও পারবো না। আমি সত্যিই দাবি করতে পারো আমি কিছু মানছি না, বেরিয়ে যাচ্ছি। আজকে বলতো যে 1 দিন 2 দিনের লকডাউন হচ্ছে, এই প্রহসনের কি মানে? ওই সপ্তাহের বাকি 5 দিন বাজারে যাচ্ছি, রাস্তায় বেরোচ্ছি, কলেজ, আমার বই প্রকাশনার যেহেতু ব্যবসা আছে, আমি কলেজ স্ট্রিট যাচ্ছি, কি মানুষের মেলামেশা দেখতে পাচ্ছি। কোথায় কোভিড, কোথায় কি বেরোলে বোঝাই যাচ্ছে না যে ওরকম একটা রোগ আছে আমাদের পৃথিবীতে। আমার যাদবপুর থেকে গড়িয়াতে এখানে দাঁড়ালে রাস্তায় 218 বাসে আগের যেমন ভিড় ছিল, এখনো ঠিক তেমনই ভিড় আমি ঠাসাঠাসি লোক, মুখে মাস্ক কিন্তু গায়ে গায়ে ঠাসাঠাসি করে যাচ্ছে। তার মানে কি, যেটা দীপান্বিতাদি বলে অত্যন্ত ইম্পর্টেন্ট কথা, ডেঙ্গির মতোই তো এটা আমাদের নিয়ে বাঁচতে হবে। সরকারি তরফে উচিত মানুষকে সচেতন করা, পাড়ায় পাড়ায় কাউন্সিলরের মাধ্যমে লোকজনকে বোঝানো উচিত যে একটা ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনটেন রেখে চলো, কিন্তু বেরোতে হবে। আজকে ট্রেন বন্ধ করে রেখেছে, ভাবো প্রাইভেট কার, আমার ইচ্ছে হলে আমি গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারি। আমার বাড়ি যিনি আমার কাজে সহায়তা করতেন, সেই দিদি বা সেই পরিযায়ী শ্রমিক, তারা কাজে বেরোতে পারছেন না। তারা কি খাচ্ছেন, কি করছেন? আমি আমার কথা চিন্তা করছি, তাদের কথা তো আরো ভয়ঙ্কর। তাদের তো ব্যাংক ব্যালেন্সও নেই 4-5 মাস বসে খাবার মতো। আমার বাড়িতে যিনি কাজ করতেন, আমি সেই দিদিকে ফোন করেছি, বলেছে আমার সব শেষ হয়ে গেছে, এখন জানি না কি করব দাদা, ট্রেন না চললে তো যেতেও পারছি না। তো মানে এই ভাষা, এই ঘটনা, এই অভিঘাত আমাদের ভাষা বদলাবে না? আমাদের মানে মানে আমি জানি না মানে কিভাবে থিয়েটারকে মানে আগের ভাষায়
হয়তো আগে যেমন আমি কাজ করতাম সেই কাজই করব, তাতে কোনো মানে সব বন্ধ করে নতুন একটা থিয়েটার আরম্ভ করলাম ওভাবে তো হয় না। আর আরেকটা অত্যন্ত অত্যন্ত ইম্পর্টেন্ট কথা দীপান্বিতা দি বলেছেন, যেটা আমি মোহিত চট্টোপাধ্যায় একটা লেখাতে দীর্ঘদিন আগে পড়েছি, ঘরে বাইরে পত্রিকায় বেরিয়েছিল, যে আমরা কিন্তু সত্যি সব মধ্যমানের মানুষ যারা সংস্কৃতিকে বয়ে নিয়ে যাই, কিন্তু সংস্কৃতিকে অর্থাৎ কালচারকে বদলে দেন এক একজন প্রতিভা যারা মাঝে মধ্যে আবির্ভূত হয়। সারা পৃথিবীব্যাপী এটা প্রতিষ্ঠিত। ওই হঠাৎ একদিন একটা রবীন্দ্রনাথ জন্মেছিলেন, তার আগে হঠাৎ একদিন একটা চৈতন্য জন্মেছিলেন, এরকমই আগামী দিনেও হঠাৎ একটা কেউ আসবে। সত্যি আমি আজকে চিন্তা করছি আমার অসুখ করলে আমি আমার ব্যাংক ব্যালেন্স নেই, আমার কত টাকা আছে যে আমি চিকিৎসা করাবো। ভ্যান গগ এটা কিন্তু ভাবেননি। জীবনানন্দ দাশ ট্রাঙ্কে গোছা গোছা লেখা লিখে শুধুমাত্র ভয় পেয়েছেন যদি ওনাকে পল্লী বাংলার কবি বলা হয়, লেখক বলা হয়। তখন বুদ্ধদেব বসুরা কবিতা পত্রিকা করছেন, ওখানে নাগরিকত্ব পাবেন না, অর্থাৎ নাগরিক কবি বলে পরিচয় দেবে না বলে মানে লুকিয়ে রাখছেন খাটের তলায়। চাকরি চলে যাচ্ছে মুরলীধর কলেজ থেকে করুণ শঙ্খের মতো স্তন এই শব্দ ব্যবহারের ফলে, অথচ সেই মুরলীধরে ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে এখন জীবনানন্দ দাশকেই পড়ানো হয়। তো সত্যি তাই, আমরা যারা সংস্কৃতিকে বহন করে নিয়ে যাই তারা মধ্যমানের, আমরা তো এভাবেই ভাববো চলবো কিছু বদল হবে, কিন্তু প্রতিভা যখন আসবে তখন এমন পরিবর্তন হবে আমরা জানি না। আমরা সেই মহা ব্যক্তিত্বের জন্য নিশ্চয়ই অপেক্ষা করে আছি। আমাদের মধ্যেই হয়তো কেউ একজন হবেন, আবার হয়তো নতুন একজন কেউ আসছেন। বেশ, একটা খুব বেসিক প্রশ্ন আমার কাছে আমার দলের একজন সদস্যা সে রেখেছে, SMS এর মাধ্যমে সে পাঠিয়েছে, সেটা আমি আলোচনার দিকে করতে চাইছি। থিয়েটারের অভিনয় আর নৃত্যনাট্যে বা কোনো নাচের ক্ষেত্রে অভিনয়ের মধ্যে কোনো বিশেষ পার্থক্য আছে, নাকি দুটোর মেরুদণ্ড, রূপ বা ভিত্তি একই? আরেকবার বলবে প্লিজ, শব্দটা কেটে কেটে গেল। থিয়েটারের অভিনয় আর নৃত্যনাট্যে বা কোনো নাচের ক্ষেত্রে অভিনয়ের মধ্যে কোনো বিশেষ পার্থক্য আছে কি, নাকি দুটোর মেরুদণ্ড, রূপ বা ভিত্তি একই? শুনতে পাচ্ছ নবমিতা, দীপান্বিতা, রাজীব শুনতে পাচ্ছ? প্রস্তুতির আধার কিন্তু ভারতের নাট্যশাস্ত্র, প্রস্তুতি সেইটাই। আঙ্গিক, বাচিক, সাত্ত্বিক, আহার্য, এই চারটে উইং ছেড়ে কোথাও যাওয়ার কোনো উপায় নেই, বুঝেছ? আর হচ্ছে শৃঙ্গার, হাস্য, করুণ, রৌদ্র, বীর, ভয়ানক, বিভৎস, অদ্ভুত, শান্ত, এই চারটে দিয়ে তোমার এই মুখমণ্ডলকে তৈরি করতে হবে। ভাবের উন্মেষ, রসের উৎপত্তি সবকিছু কিন্তু এই নবরস ভিত্তি করেই হবে। আর ওই চারটে দিক, অভিনয় চারটে দিক, সেগুলো ধরেই তৈরি হবে। আমি যখন নিজেকে নৃত্যশিল্পী হিসেবে তৈরি করেছি তখন কিন্তু আমি ভাবিনি আমি কোনোদিন থিয়েটারের অভিনেত্রী হব বা আরো বৃহত্তর ক্ষেত্রে আমার নিজের কোনো নাটকের দল হবে, সেটা নাটক নির্দেশনার কাজ করবে, ঘুণাক্ষরেও নয়। কিন্তু নৃত্যশিল্পী হিসেবে তৈরি হওয়ার যে প্রসেসের মধ্যে দিয়ে আমি গেছি, যার মধ্যে একটা কথা ছিল ওয়াচ, যে 10টা কোয়ালিটি একটা নৃত্যশিল্পী থাকতে হয় তার মধ্যে কিন্তু ওয়াচ একটা রয়েছে, অর্থাৎ বাচিক অভিনয়। আর মোটামুটি 7টা, এখন আরো 7 যোগ হয়ে আরো, যে ক্লাসিক্যাল ডান্স ফর্ম গুলো নিয়ে ভারতবর্ষের মধ্যে এবং ভারতবর্ষের নাচগুলো ভালোবেসে সারা পৃথিবীতে যেখানে যেখানে যা কালচার করা হয়, আমাদের সংস্কৃতির মধ্যে যেগুলো রয়েছে, তার মধ্যে আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমার ডান্স ফর্মটাতে বাচিকটা আঙ্গিকের আগে আসে। এটা কথা বলা নাচ তো, সেই জন্য একটা বন্দিশ বলি, আমি একটু বলছি, আমি আশা করি হয়তো বেশি সময় নিয়ে চেষ্টা করব যত সংক্ষেপে বলা যায়, যে ছোট ছোট বন্দিশ তৈরি হয়, কিন্তু সেই বন্দিশের আঙ্গিক গুলো মুভমেন্ট খুব সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জড, সব মুভমেন্ট সাইন্টিফিক্যালি অ্যারেঞ্জড মুভমেন্টস শুড বি প্রেজেন্টেড আর্টিস্টিক্যালি, এটা হচ্ছে থিওরি নাচের বন্দিশগুলো। কিন্তু সেইগুলো পারফর্ম করার আগে আমাদের পড়ানো
যেটা হচ্ছে রিসাইটেশন। আগে তুমি পঢ়ন্ত করো, তারপর তোমার শরীর খুলবে, হাত খুলবে, পা চলবে, আগে ঠোঁট খোলার পরে। আগে পঢ়ন্ত তৈরি করো। যে কথক নৃত্য শিল্পী একটা বোল যেটা নাচবে সেটা পঢ়ন্ত করে না, সহযোগী কেউ পঢ়ন্ত করে দেয়, তাকে আমরা সাবস্ট্যান্ডার্ড শিল্পী হিসেবে মান্য করি। ভালো পঢ়ন্ত আছে এরম শিল্পীদের মানই আলাদা, কথক নৃত্য শিল্পী। সেই জন্য এই ফর্মটা নিয়ে কাজ করার জন্য আমার নাট্যাভিনয় এবং নৃত্যাভিনয় সম্পর্কে বোধটা একটু আলাদা, একটু আলাদা। যেগুলো তথাকথিত নৃত্যনাট্য, যদি আবার রবীন্দ্রনাথ ছেড়ে যাই কি করে, কোথাও যেতে পারি না। রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের যে ভাবনা, যেগুলো একদম সেই ছবি দেখা যায়, যেগুলো নৃত্যনাট্যে সেজে করছেন, মানে মায়ের খেলা ইত্যাদি সব ছবি দেখা যায় না, নৃত্যনাট্যের যে ভাবনা, সেখানে একদম আঙ্গিকার বাচিকের একটা অসাধারণ মেলবন্ধন ওনার বোধের মধ্যে ছিল, যেটা উনি চেয়েছিলেন। কিন্তু নৃত্যনাট্যের এখন অর্থ হয়ে গেছে যে আমার ডান্স মুভমেন্ট চলবে, আর ভয়েস ওভার আসবে, আর গান আসবে, সেটাতে শুধু আমার আঙ্গিক চলবে। এটা হচ্ছে নৃত্যনাট্য। আর পিওর তথাকথিত নাট্য প্রযোজনা হচ্ছে শিল্পী তার স্পিচটাকে ব্যবহার করবেন অন স্টেজ। কিন্তু আর বাকিদের কথা ছেড়ে দিলাম, রবীন্দ্রনাথেরই যদি নৃত্যনাট্যের প্রতি আমি জাস্টিস করতে চাই, তাহলে তোমাকেই নাচতে হবে, তোমাকেই গান করতে হবে, তোমাকেই ডায়লগ, তাহলে সেটা একটা প্রকৃত নৃত্যনাট্যের চেহারা। সেই কাজ আমি এখনো নিজেকে এবং আমার দলের ছেলে মেয়েদের অতখানি তৈরি করতে পারিনি, যে এমন একগুচ্ছ ছেলে মেয়ে। আমি না, মানে যে ধরো থিয়েটারের কন্টেম্পোরারি ল্যাঙ্গুয়েজ, আমার নিজের নাট্য প্রযোজনাগুলোরও ল্যাঙ্গুয়েজ কি হবে সেই নিয়ে আমি একটা আসলে সার্চিং এর মধ্যে আছি। যেমন আমার কাছে, আমি বোর করছি না আশা করি, মানে বেরিয়ে আসে ভিতর থেকে কথা, মানে কাজের এক্সপিরিয়েন্স গুলো। যেমন ধরো দুটো দল, তথাকথিত আমার কাছে দুটো দল আছে, একটা কথক নৃত্যের নিয়ে যারা সাধনা করে সেই ছেলে মেয়েদের দল, আর হচ্ছে যারা নাটক করতে চায় সেই ছেলে মেয়েদের দল। আমি বিভ্রান্ত হয়ে যাই এদের মধ্যে থেকে কাকে আমি ঠিক আমার ভাষাটা ব্যক্ত করার জন্য রাখবো। যেমন কথক নৃত্য নিয়ে যারা সাধনা করতে যায় তাদেরকে নিয়ে আমি নাট্য প্রযোজনা করার চেষ্টা করছি। যেই তারা দেখে যে স্টেজের মধ্যে দুটো তিনটে ডায়লগ বলতে পারছে, তারা ভাবে এই আমি নাটক শিখে গেলাম, এই তো আমি নাটক শিখে এটা হয়, কিন্তু এটা হয়, নাটক শিখেছি মানে এটা বোঝাতেও আমি এখন অব্দি অক্ষম হয়েছি যে শুধু ডায়লগ বললেই নাটকটি শিখে যাওয়া হয় না। এমন নাটক তো আছে যেখানে কোনো স্পিচের ব্যবহার নেই, এমন তো নাটক অসংখ্য রয়েছে। আবার যারা নাটকে পাঠ করব বলে আসে, তারা ডায়লগ বলতে খুব স্বচ্ছন্দ, তারা তাদের সেই ডায়লগ বলা স্মার্টনেসটা আছে। তখন তাদের যখন বলছি এই মুহূর্তটাতে তোমাকে স্টেজের ওইখান থেকে ওখানে আছড়ে গিয়ে পড়তে হবে, সেই ফিজিক্যাল ফিটনেস তাদের মধ্যে, আমি তখন দ্বন্দ্বের মধ্যে থাকি যে কেমন শরীর আসলে আমি যেটা এক্সপ্রেস করছি তার জন্য আমার চাই। সেরকম খুব গুটি কয়েক ছেলে মেয়ে রয়েছে যাদের আমি ভেবেছি, মানে আমি জানি না, হয়তো ভুল বলতে পারি, আমার মনে হয়েছে একটা ফিট বডি, এবং যারা কণ্ঠ চর্চা করতে আগ্রহী, এবং যারা সমাজ ও শিল্প সম্বন্ধে সচেতন, এই তিনটির মেলবন্ধন যদি হয়, তবে হয়তো একটা প্রকৃত নাট্য প্রযোজনার সঠিক ভাষাটা আমি এক্সপ্লোর করার চেষ্টা করি। আমি কিন্তু সেই চেষ্টার মধ্যে আছি। ছেলে মেয়েদের মানে বললাম যে কণ্ঠচর্চা খুব সিম্পল কণ্ঠচর্চার মধ্যে দিয়ে যা, যেমন বড়দের তো ক্রমাগত যে যে নাট্য প্রযোজনায় বড়দের কাছে কাজ করেছি, এদের ফোন করে বলেছি একটু ইনস্ট্রাকশন দিন না, গলাটা আরো কি করে তৈরি করবো, তেল ড্রপ হচ্ছে কি করে ঠিক করি। সিংহাসনে খয়রকের পরে চিত্রা দিয়ে এসে বললেন আলুপর্ণা কিছু কিছু জায়গায় তেল ড্রপ হচ্ছে, কেন খুঁত রাখছো, ঠিক করে ফেল। পরের দিন থেকে লেগে পড়লাম সেইটাই। মানে কণ্ঠচর্চাটা করবো না এটা বললেও তো হবে না, এটা বললেও হবে না। আমার বডিটা ফিট কিন্তু আমি কণ্ঠচর্চা করবো না এটা বললে হবে না। তোমাকে মানে আর কিছু না হলেও সকালে উঠে এক পাতা স্টেটসম্যান, এক পাতা আনন্দবাজার পত্রিকা বা যে কোনো পত্রিকা ঝরঝর করে ৮ ঘন্টা পড়লেই তো ১ মাস বাদে
কণ্ঠটন্যভাবে কাজ করবে, খুব সিম্পল ওয়ে হলে। সুতরাং 4টে ডায়লগ বলে ফেলে যদি ভাবি যে আমি নাটক শিখে গেছি, সেই রকম নাচের ছেলে মেয়েদের নিয়েও মুশকিল আছে, কিন্তু তাদের নিয়েও হবে না, ল্যাঙ্গুয়েজ ব্যক্ত হবে না, নতুন ভাষা তৈরি করতে পারবো না। সুতরাং নৃত্য নাট্য আর শুধু নাট্য, এই দুটোর পার্থক্য করার সঠিক উত্তর আমার কাছ থেকে পাবে না, কেননা আমার কাছে না দুটো মিলে মাখো মাখো হয়ে গেছে, দুটো মাখো মাখো হয়ে গেছে। ওরা মানে হাত ধরে ফেলেছে, হাত ধরে ফেলেছে। আমি আর আমার মনে হয় যে আমার প্রযোজনাগুলো এখন হয়তো এমন হয় যে ইটস অ্যান এক্সপ্রেশন অফ এ স্পেসিফিক থট অ্যান্ড ইটস ভেরিয়েশনস অ্যান্ড এক্সপ্যানশন, যেটার জন্য আমার কিছু উপযোগী মানুষ লাগবে। আমি এই কথা ভাবছি। এই এখানে একটা কথা বলে রাখি, আলোকপর্ণাদি আছি আমরা, হ্যাঁ। বলো না, বলো না, মানে সবার কাছ থেকে তো সব এনরিচমেন্টের তো কোনো সীমা হয় না, না হয়তো এমন কিছু শব্দ, কোনো ভাবনা মাথায় আসলো যেটা আমাকে খুব সাহায্য করলো, এটাও তো হবে। বলো, বলো না। না না, আমি বলছি তুমি তো এমন মানুষ খুঁজছো যে আমরা আছি, তাই বললাম আর কি। আচ্ছা, আমার জানা রইলো, জানা রইলো। পালায়, 2-3 মাস বাদেই পালায়, এত খাটাতে শুরু করি পালায়। হ্যাঁ, সেই জন্যই তো একটা মহান কিছু, একটা ভালো কিছু আমরা দেখতে পাচ্ছি। আর আমরা ভীষণ ভাবে চিৎকার করে যাচ্ছি, আমাদের অডিয়েন্স নেই, আমাদের নাটক দেখতে আসছে না, আমাদের নাচ দেখতে আসছে না। হ্যাঁ, আর নাচের ক্ষেত্রে তবু বলবে যে গার্জেনরা, মানে একটা মেয়ে, মানে একটা মেয়ে নাচছে মানে তার সঙ্গে আরো চারজন আসবে দেখতে। এইটা ইয়ের ক্ষেত্রে বলা হচ্ছে, নাচের ক্ষেত্রে বলা হচ্ছে, নাটকের ক্ষেত্রে তো হাল আরো খারাপ। কিন্তু এইটা আমরা বুঝতে চাইছি না যে আমরা ঠিক নেই, আমরা প্র্যাকটিসে নেই, আমরা কোনো কিছুই প্র্যাকটিস করছি না। কি নাট্যশাস্ত্র, কি স্তানিস্লাভস্কি, চর্চা ছাড়া কি কোনো জিনিস হয়? এই যে মানুষগুলো আজকে নাম করছেন, যে মানুষগুলোর কথা আমরা দুবার বলছি, সেই মানুষগুলো নিরন্তর রিহার্সালের ওপরেই জোর দিয়েছে। একটা রিহার্সাল থেকে একটা নতুন কিছু উঠে আসে, একটা সুন্দর কিছু উঠে আসে। তো আমাদের রিহার্সাল আমরা করব না, আমরা ডাইরেক্ট শোতে চলে যাচ্ছি। বা কটা রিহার্সাল, 3টে রিহার্সাল, 4টে রিহার্সাল। হ্যাঁ, এইরকম ভাবে আমারটুকু তো আমি বললাম, আমার যে টুকু নেই, আমি যে একটা খণ্ডিত অংশ একটি নাটকের, আমি তার টিউনটা ধরবো কোথায়? আর আমি একাই তো অভিনয় করছি না, আমার একটা কো অ্যাক্টর আছে, তাকে আমি কি সাপোর্ট দিলাম? তার সঙ্গে আমার কোনো রিলেশনশিপ তৈরি হলো, নিঃশ্বাসটা চিনে নিতে হবে, তাহলে একটা নাটক কোথায় দাঁড়ায়? তার নিঃশ্বাস আমি জানি না, কিছুই জানি না তাকে, কিন্তু আমরা সারাক্ষণ আমরা শিল্পে আছি। এক জায়গা থেকে আরেক জায়গায় বলার সাহস পাই না। একবার রাজীবের দলে গেলাম, সেখানে একটা কাজ করে আমার তো এক্ষুনি ছাড়তে হবে, তো আমাকে আলোকপর্ণার ওখানে যেতে হবে। তারপরে আজকে তো সবুজের ওখান থেকেই যাব, আজকে নাইটটা ওখানে স্টে করব, কালকে আমার একটা আছে। এই যে ছুটছি, এর মধ্যে কি আমার চর্চা আছে কিছু? আমরা তো থিয়েটার করি, একটা ভানই তো করি, কিন্তু ভানটাও একটু ভান করে ফেলছি। কি দেখা কনভিন্সিং হচ্ছে না, ভানটা কোনোটাই কনভিন্স হচ্ছে না, ফলে আমরা কিছুই তৈরি করতে পারছি না। আমি একটুখানি যারা শুনছেন, আমি তো দেখতে পাচ্ছি না, হ্যাঁ যারা শুনছেন দেখতে পাচ্ছি না অনেক কিছু। তো এই যে মানে ধরো লকডাউন থেকে হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায়
এই আলোচনাগুলো চলছে, বিভিন্ন রকম আলোচনা চলছে। মানে প্রতিদিনই ধরো অন্তত, আমি ফেসবুক খুলি না বেশি, কিন্তু যখনই খুলছি তখনই দেখছি নোটিফিকেশনে এতগুলো এতগুলো নাম চলে এসছে। মানে আমার মতো যারা ফেসবুক খোলে না তাদের কাছেই এতগুলো চলে আসছে নোটিফিকেশন যে অমুক 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 লাইভে আছেন বা এই বিষয়ে আলোচনা করছেন। একটু যদি চুজ করে টপিকটা ধরে যারা বলছেন, টপিক ধরে ওই মানে নিজের মতন করে বলে যাচ্ছেন এরকম না, মানে গরুর রচনা নয়, আমরা সবই তো একটা গরুর রচনা করি। ওটা না করে যেখানে হচ্ছে এইগুলো যদি একটু শুনি তাহলেও কিন্তু আমাদের অনেকটাই উপকার হবে। কারণ ওই যে বৌদ্ধিক চর্চাটাও তো একটা দরকার। বৌদ্ধিক চর্চা কোথায়? তুমি যে একটা কিছু ভাববে, তুমি যে একটা কিছু রিকল করবে, তুমি যে একটা কিছু সামনে আনবে, সেটা তো তোমার একটা চর্চার মধ্যে থাকবে। তুমি একটা একটা নিউজ পড়ো না, তুমি জানছোই না তোমার পরিস্থিতি কি আছে আশপাশে, তুমি জানছোই না আজকে নতুন কি তৈরি হলো, সৃষ্টি হলো। আজকে মঞ্চের মধ্যে নিয়ে আসছেন গর্ডন ক্রেগ বা সরি, লাইট নিয়ে ভীষণ কাজ করেছেন গর্ডন ক্রেগের সমসাময়িক, আলো নিয়ে মঞ্চ নিয়ে প্রচুর কাজ করেছেন। তো এরা কেন করলেন? তারা তো ওই সময় যে যে জিনিস উৎপন্ন হচ্ছে, মানে তখন তো ইনোভেশনের মানে কি বলবো, যেন মাটি একেবারে তৈরি, বীজ একটা ফেলছে, একটা নতুন জিনিস তৈরি হচ্ছে। ওই সময়টা এত কিছু আবিষ্কার হচ্ছে চারদিক থেকে, তো সবাই সেটা থিয়েটারের মধ্যে ইনপুট করতে চাইছে না, এটা দিয়ে দেখি থিয়েটারের মধ্যে, এটা দিয়ে দেখি কেমন কি হচ্ছে। আজকে আমরা যে মঞ্চ ব্যবহার করছি, যে আলো ব্যবহার করছি, সে তো সেই 1800 সালের গল্প, 19বিংশ শতাব্দীর প্রথম দিকের গল্প। আমরা একটা বিরাট কিছু করে ফেলেছি কি এখনো পর্যন্ত? সেইগুলোকে আমরা চালিয়ে যাচ্ছি, নিয়ে একটুখানি এটাকে ভেঙে ওটাকে করছি, ওটাকে ভেঙে ওটাকে করছি। আর মাঝে মাঝে দু চারটে তাপস্যেন হয়ে ওঠেন কোথাও, ওই ভাঙা জিনিসগুলো নিজের মাথায় নিচ্ছেন যে আমার তো ভাই এই লেন্স নেই, আমার তো ভাই এই জিনিস নেই অ্যাপারেটাস, তাহলে আমি এটাকে কি করে করব, এই কৌটো দিয়ে করব কি এই গাছের ডাল দিয়ে করব, ওইগুলো ভেবে যাচ্ছে। যে এইগুলো যখন একটা সমাজের মধ্যে যখন একটা জিনিস তৈরি হচ্ছে, একটা বিজ্ঞানী কিছু একটা আবিষ্কার করছেন, সেই আবিষ্কারটা আমি কিভাবে আমার থিয়েটারে সেটা প্রয়োগ করতে পারি, কিভাবে সেটাকে নিয়ে আসতে পারি, একটা কথা কি বলবো, করে হবে? আমি তো কিছুই শুনতে চাইছি না। হ্যাঁ, তোমরা তো এটা নিয়ে বলতেই পারো। তুমি আর আশিস দা যেভাবে স্পেসকে রিডিফাইন করবে, স্পেসটা তো আমার এই বাক্স রয়েছে, আমাকে বুক করতে হবে, আমাকে টিকিট ছাপাতে হবে, আমাকে আনন্দবাজারে দুটো অ্যাড দিতে হবে, আমাকে এইরকম করে ভারী মঞ্চ তৈরি করতে হবে, এরম শব্দ প্রক্ষেপণ হবে, এমন হবে, তাহলে আমারটা কোট আনকোট নাটক। এইটা বাদ দিয়ে যে আহ রাজীব, তুমি তো মানে অন্তরঙ্গ জায়গায় এরকম অসাধারণ সব কাজ করে চলেছো গত 8 বছর ধরে, এই যে তোমরা স্পেসটা নিয়ে অন্যভাবে ভাবলে, এটা একটা বিরাট প্রয়োজন ছিল না? হ্যাঁ, মানে এটা ভীষণ এটা ওই প্রয়োজন ছিল। বললাম না, যা কিছু তৈরি হয় তার পিছনে একটা একটা ইতিহাস থাকে, একটা চাহিদা থাকে, যা হ্যাঁ, কিছু তৈরি সেটা হয়। তোমার একটু শেয়ার করো না দীপান্বিতা, যে কি মানে অমানুষী কোন চাহিদা মানে থেকে তোমরা এইভাবে নতুন রিডিফাইন ধরো স্পেসে কাজ করতে শুরু করলে? আমি বলছি, আমার মেয়ের বয়স এখন 24 বছর। তো ও যখন ছোট, 1 বছর টছরের মধ্যে, 23 বছর আমি যদি ধরেই নি সেটা, তখন আমি মেয়েকে কোলে নিয়ে আমাদের মিউনিসিপ্যালিটির সামনে ধর্নায় বসেছিলাম যে আমাদের যে টাউন হলটি রয়েছে সেটি সংস্কার চাই।
আমি একা না, গোবরডাঙ্গা প্রত্যেকটি দল, প্রত্যেকটি থিয়েটার প্রেমী, সংস্কৃতি প্রেমী মানুষ। একা আমি বসেছিলাম এই ধরনের বাজে কথা বলার কোনো জায়গা নেই। আমি বলছি আমি সময়টার কথা বলছি। আমি মেয়েকে নিয়ে বসেছিলাম, মেয়ের এখন বয়স 24। আমাদের এই জায়গাটি তৈরি হয়েছে 5 বছর। আগামী অক্টোবরে এটা 5-এ পা দেবে। আমি 4+ ধরি যদি। তাহলে এই যে দীর্ঘ সময়, 5 বছরটা যদি 5 বছরই ধরলাম, এই 5 বছর আমাদের এখানে হল নেই, থিয়েটার করার মতন একটা জায়গা নেই ঠিকঠাক। আমরা বিভিন্ন জায়গায় ম্যারাপ বেঁধে, গোবরডাঙ্গায় এতগুলো দল, সবাই আমরা ম্যারাপ বেঁধে বিভিন্ন জায়গায়, যে ম্যারাপ বাঁধতে পারছে না সে আমবাগানে করছে, এরকম বিভিন্ন ভাবে বা মাঠে প্রান্তরে করছে, করে আমরা আমাদের থিয়েটার চর্চাকে টিকিয়ে রাখছিলাম। সেইখান থেকে একটা নিজস্ব স্পেস দরকার ছিল, ভীষণ ভাবে একটা স্পেস দরকার ছিল, যে স্পেসে আমি আমার মতন করে কাজ করতে পারবো। এবার আসছি এই যে স্পেসটা, এই যে মাল্টিপারপাস ইউজ হতে পারে, একটা পারফর্মিং স্পেস বলছি আমরা, সেটাকে হল বলছি না, কোনো মঞ্চ বলছি না। এইটার যে প্ল্যানটা, সেইটা এসছে আজকে যে আমাদের যে আলোচনার বিষয় তার সঙ্গে অনেকটা ছুঁয়ে যায়। কিন্তু এটা অনেক সময় কি হয় জানো তো নবমিতা, আমরা বলতে বসলে বড্ড নিজেদের কথা বলে ফেলি। অবশ্য প্রসঙ্গত আসেও, নিজের কথাটা প্রসঙ্গত আসেও, কিন্তু এত বেশি ঢাক পেটানো হয়ে যায়, সেটা একটা মানে একটা অস্বস্তিকর লাগে। সেই জন্য কথাগুলো বলিনি। যে এই দীর্ঘদিন এই যে প্রসেনিয়াম মঞ্চে যে নাটক, যে ফরম্যাটে যে নাটকটা হয়, সেইটারই তো আমরা চর্চা করে চলেছি। এটা ব্রিটিশদের উত্তরাধিকার হিসেবে আমরা নিয়ে নিয়েছি, এটা চলছে। আমরা বাদল সরকারকে প্রায় প্রত্যাখ্যানই করেছি, তিনি একটা নতুন ভাষা দেওয়ার চেষ্টা করেছিলেন, সেটা আমরা নিই, তাকে আমরা ব্রাত্য করেই রেখেছি, নিই। তো একটা মানে এই যে প্রসিনিয়াম মঞ্চে অভিনয় করে করতে 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 তার একই রকম কথা, একই রকম, একই জায়গা দিয়ে ঢোকা, একই জায়গা দিয়ে বেরোনো, তারপরে আশিস বারবার করে বলতো একটা অনন্ত স্পেস পড়ে রয়েছে আমার মাথার উপরে, একটা লোক 6 ফিট, তার উপরে সেট প্লেট দিয়ে ধরো আরো ম্যাক্সিমাম 6 ফিট, তো অত খরচা করা যায় না, পয়সা নেই। আচ্ছা তবু একটা সেট 6 ফিট, এই 12 ফিট, তার উপরে কতটা স্পেস পড়ে থাকে, এই স্পেসটা আমরা কোনোদিন ইউজ করি না, ব্যবহারই করতে শিখলাম না। একটা ডাবল ডেক বানিয়ে দিয়েছি, হয়তো সেখানে গিয়ে মঞ্চে কিছু লোক কথা বলছেন, এই পর্যন্ত, তার বেশি ওটাকে ব্যবহার করতে পারিনি। তো এই জায়গাটা আমরা ব্যবহার করতে পারি না। আমি থিয়েটার ওটা দিতে পারে না যে ওখান থেকে একটা উঠে আসে লোক, ওখান থেকে উপর থেকে একটা লোক উঠে আসে, মাটি থেকে একজন পুড়ে বেরোয়, আমাদের কল্পনায় তো বেরোয়। তাহলে আমি সেই মঞ্চে এমন জায়গা দিতে পারবো না কেন যে সেখান থেকে বেরোবে, সেটা করতে পারবো না কেন? তো এই সবের ভাবনার জায়গা থেকেই কিন্তু আমাদের এই যে স্পেসটা আমরা তৈরি করেছি, এইটাতে অনেক কিছু একটা সামর্থ্যের তো একটা ব্যাপার আছে, কিন্তু তারপরেও আমরা ওই জায়গাটাকে নিয়ে ওইটার ক্ষেত্রে মানে সবটা বাজি রেখেই বলতে পারো, সামর্থ্যের বাইরে গিয়ে ওই স্পেসটা আমরা তৈরি করেছি বিভিন্ন রকম ভাবে, বিভিন্ন ভাবে যাতে ওটাকে ব্যবহার করা যায়। ওর একটা অংশ আছে, যারা যেহেতু তোমরা আসোনি সেজন্য বলছি, ওর একটা অংশ আছে, অবশ্যই এসো, যেখানে একটা অংশ কাঁচ দেওয়া আছে, সেটা শুধু আলো আসার জন্য না, ওই আলোটাকে আমি থিয়েটারে ব্যবহার করতে পারি। আমাদের একটা ব্যালকনি আছে, যে ব্যালকনিতে রেলিং নেই, যে আসেন সেই একবার বলেন ইস এইটা একটা ব্যালকনি, একটা রেলিং দিয়ে দেবে, লোকজন পড়ে যাবে এখান থেকে। আমাদের সব ছোট ছোট যারা দেখেছো আমাদের প্রযোজনা বিভিন্ন রকম অন্যান্য অনেক কাজ দেখেছো, ছোট ছোট বাচ্চারাও কাজ করে, একটাও পড়েনি এখনো পর্যন্ত, একটাও রেকর্ড নেই 4 বছরে।
সবাই সাবধান, সবাই জানে যে ওটা ওখানে রেলিং নেই, আমাকে ওইভাবেই চলতে হবে, এইটাই ট্রেনিং। বরং এইটা ওই আমরা space টা শেখাই, ব্যবহার করেও কিছু ইন্টারেস্টিং কাজ হয়েছে। ওটা আমরা ওই স্পেসটাকে আমরা ব্যবহার করেছি। আমাদের প্রথম যে নাটক হয়েছিল আশিস, মানে এটা স্পেসটা তৈরি করার পরে আশিস বেশ প্রায় 1 বছরের উপরে ও কাজ করতে পারছিল না, বলছিল যে আমি এই স্পেসটাকে ব্যবহার করব কি করে, মানে ওর কাছে এটা চ্যালেঞ্জ ছিল। এই চ্যালেঞ্জটা ও নিয়েছিল এবং ওইটাকে ওই নিয়ে ও একটি সত্যি একটি একটা অসাধারণই নাটক তৈরি করেছিল, সেটা হচ্ছে বাবা বাগেশ্বরের ঘোড়া। এই নাটকটি তৈরি হয়, হ্যাঁ তোমাদের যেখানে দেখেছি। এটা 50 জন অভিনেতা এবং 50 জন দর্শক, ম্যাক্সিমাম 50টা মানে নিতাম না, একটু কমই নিতাম, এই দর্শকের জন্য ওটা করা। এবং সারা মানে সংস্কৃতি কেন্দ্রের শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো জায়গায় সে নাটকটা হয়েছে। তো এইটাকে ব্যবহার করা হয়েছিল, যে এটাকে কি করে ব্যবহার করা যায়, কত রকম ভাবে করা যায়। তো আমাদের খুব ইন্টারেস্ট লেগেছিল যখন দিয়া মানে ভূমিসুতা আমার মেয়ে যখন এনএসটি থেকে এলো এবং মুচিরাম গুড় যে নাটকটি ও ডিরেকশন দিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, একে তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবাই একটু রোডে বসে, তো সেই জায়গা। আর তারপরে যখন ও মুচিরাম গুড়টা ডিরেকশন দিল, যে জায়গাগুলো আশিসও আবিষ্কার করেনি ওর ওই নাটকে, দিয়া সেই জায়গাগুলো আবিষ্কার করে এবং সেই জায়গাটা দিয়ে ও নাটকটা তৈরি করল। এই যে ভাবনাটা, মানে একটা জায়গায় আমরা বদ্ধ হয়েছিলাম, এক রকমেরই থিয়েটার করছিলাম, একই রকমেরই জেস্টার, একই রকমের সবকিছু যাচ্ছিল, সেইটাকে কোথাও ভাঙার জন্য বাবা বাগেশ্বরের ঘোড়া মানে ওটা একই সঙ্গে তুমি নাটকটা চলছে, তুমি প্রসিনিয়ামের মতন খানিকটা দেখবে, দর্শকের মধ্যে ঢুকে দেখবে, দর্শকের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে, ডাইরেক্টলি দর্শকের সঙ্গে ইন্টারাকশন হয়, এরকমও হয়। আবার দর্শক যখন ঢুকছেন তখন ওই সেটের মধ্যে দিয়ে ঢুকে তিনি জায়গায় বসছেন, তিনি একটা পার্ট হয়ে যাচ্ছেন, ওই নাটকের একটা পার্ট হয়ে যাচ্ছেন, তিনি এইরকম ভাবে এসে ঢুকে বসছেন সেখানে। খুব রিসেন্টলি আমার ছোটদের নিয়ে একটা কাজ করে, সরি ইন্টারাপ্ট করলাম, ছোটদের নিয়ে একটা কাজ করে আমার নিজের অভিজ্ঞতা হয়েছে, ছোটদের স্পেসিফিকেশন অফ স্পেস আমাদের বড়দের থেকে অনেক ভালো, অনেক ভালো। ওরা মানে অনেক পয়েন্টেড, আর আমরা বয়সের সাথে সাথে না মানে এমন এমন করে চলতে চলতে চেষ্টা করি ভাঙার চেষ্টা করি, কিন্তু ওরা তো ইনহিবিশনটা নেই ওদের, ওরা এমন হঠাৎ করে ছোট্ট জিনিস নিয়ে এমন আবিষ্কারের কথা শুনিয়ে দেয়, আমার মনে এটা তো ভাবিনি। এটা মানে যেহেতু ওদের মাথাটা পরিষ্কার, কবে হল বুক হবে, কটা শো হবে, কোথায় কেমন করে সংস্থান হবে, এসব না ভেবে ওদের পরিষ্কার, ওদের ভাবনা চিন্তা অনেক স্পেসিফিক, অনেক পয়েন্টেড, মানে ইটস এ প্লেজার টু ওয়ার্ক উইথ চিলড্রেন। সত্যি আলাপনা, এইটা যেটা মানে তুমি যেটা বলে ওদের মাথাটা সাফ, আমি বলি যে আমরা বড়রা চেষ্টা করি আমাদের কপি বুক থেকে পড়ার, যে আমাদেরকে কোথাও নিউট্রাল হতে হবে, আমি নিউট্রাল হব, তারপর আমি একটা এক্সপ্রেশন আনবো, তারপর আমি একটা কাজে যাব আর একটা কাজে নামবো, মানে আমাদের চেষ্টা করতে হয় ওটার জন্য, কারণ আমরা এত রকম বলা যাবে বলেই ফেলি, এত রকম মুখোশ, এই শব্দটা বোধহয় আমাদের থিয়েটার থেকে হারিয়ে গেল। রাজীব একটু অন্তরঙ্গ স্পেসে এত কাজ করছে, একটু বলতে পারো আমাদের? থিয়েটার থেকে না মুখোশ শব্দটা হারিয়ে গেল, আমরা এত রকম মুখোশ পরে থাকি, এই মানে কোভিড-19 আমাদের ওটা ভুলিয়ে দিল। একটা খুব মানে সবারকার খুব কি বলবো, খুব চাহিদার একটা ডায়ালগ, তো মুখোশটা আমি টেনে ছেড়ে ফেলে দেবো। এবার এটা লিটারারি বলতে পারবে।
তো এই এই যে একটা বিষয়, ওইটা আমরা এই মুখোশটা বারবার করে ওটাকে সরানোর চেষ্টা করি। এত মুখোশ করে ফেলেছি এত বছর ধরে, যত বড় হচ্ছে তত মুখোশ চেপে চেপে বসছে। সেই জন্যেই আমাদের, আমরা খুব তাড়াতাড়ি গুলো বের করতে পারি না। আমাদের ছোটরা ভীষণ ভীষণ টাক 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 করে এটা ওটা করে দিচ্ছে। কত রকম কিছু যে এই লকডাউন পিরিয়ডের মধ্যেও কত কিছু যে করে ফেলেছে ওরা। হ্যাঁ হ্যাটস অফ ওদের, হ্যাটস অফ। হ্যাঁ ছোটদের প্রসঙ্গে যখন উঠলো তখন একটা প্রশ্ন আমাদের দলের খুব ছোট্ট একটা সদস্য সে করেছিল, আমাকে এসএমএস এর মাধ্যমে পাঠিয়েছে, সেটা আমি একটু রাজীবদার কাছে করতে চাইছি, যে অ্যাক্টিং যদি ল্যাঙ্গুয়েজ হয় তাহলে অ্যালফাবেটস আমরা কোনগুলোকে বলবো, এবং এটার সঙ্গে দীপান্বিতাদির সূত্রেই আমি যাই যে চর্চা, তাহলে আমরা চর্চা কোন কোন বিষয়গুলোর উপর করব, যদি একটুখানি ধরিয়ে দিয়ে যেতে বেসিক ভাবে তাহলে খুব সুবিধা হতো। বাবা, এটা বোধহয় সবচাইতে কঠিন প্রশ্ন হলো এতক্ষণের মধ্যে। সেটা হচ্ছে অ্যাক্টিং যদি ল্যাঙ্গুয়েজ হয়, যারা আমরা অ্যাক্টার দাবি করি আর কি, এটা মাতৃভাষা ধরেই নিচ্ছি। আমাদের মাতৃভাষা শিখতে হয় না, ও অটোমেটিক্যালি মানুষ শিখে যায়। কারণ এটিও বহুল প্রচলিত যে অভিনয় কেউ কাউকে শেখাতে পারে না, অভিনয় ভেতরেই থাকে। যারা অভিনয়ের শিক্ষক বা মাস্টার মশাই, তারা আমাদের কি করেন, ভেতরের কিছু যে তাড়না গুলো থাকে সেগুলোকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করেন, আমরা তার মধ্যে দাঁড়িয়ে পড়ি। তো খুব মানে সংক্ষেপে যদি বলি যে অভিনয় যদি ভাষা হয়, তাহলে তার যে টুলস গুলো, অর্থাৎ আমি গাইতে পারি, আমার বডি খুব ফ্লেক্সিবল, তাছাড়া আমি গাড়ি চালাতে জানি, আমি ঘোড়ায় চড়তে জানি, আমি গাছে উঠতে জানি, আমি সাঁতার জানি, এগুলো হচ্ছে অ্যালফাবেট। এগুলো আমাকে অভিনেতা হিসেবে আমি যে স্কিল্ড সেটাকে প্রতিপন্ন করে। বাকিটা তো ভাষা আমার বেরোবে আমার মতো করে, আলোকপর্ণাদি করবে তার মতো করে, দীপান্বিতাদি করবে তার মতো করে, তুমি তার মতো করে করবে তোমার মতো করে। তো এইটুকুই বলার, মানে আমার টুলস গুলো হচ্ছে আমার অ্যালফাবেট, আর ভাষাটা আমার মাতৃভাষার মতন, সেটাই হচ্ছে আমার অভিনয়। বেশ। এর পরের প্রশ্ন আমি দীপান্বিতাদিকে করব। এই মানে যার কথা বললাম সে বাচ্চাটি করেছে এটি। স্টেজের গণ্ডির ভেতরে আলো, শব্দ, সেট, এই টেকনিক্যাল জিনিসগুলি কিভাবে অভিনেতার স্বাভাবিকত্বে প্রভাব ফেলে? অভিনেতার স্বাভাবিকত্বটা কি? বলতে যাচ্ছিলাম। অভিনেতার স্বাভাবিকত্ব হচ্ছে সে যে চরিত্রটি অভিনয় করছে সেই চরিত্র স্বাভাবিক। হ্যাঁ, আলাদা করে অভিনেতার তো কোনো অস্তিত্ব নেই। সে যখন ওই রূপটা ধারণ করছে তখনই তার অস্তিত্ব। তো এই যে রূপটা আমি ধারণ করব, এর কতগুলো পর্যায় আছে। এই পর্যায়গুলো, প্রথম কি হচ্ছে, সেই প্রথম পর্যায়টা হচ্ছে আমি প্রথমে একটা স্ক্রিপ্ট পেলাম বা একটা ভাবনা পেলাম। এখন অনেক সময় স্ক্রিপ্টের কনসেপ্ট নেই, যখন একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে দলের মধ্যে বা সবার সঙ্গে বসে, একটা একটা বিষয় এলো, তাই তো? তো এবার এই বিষয়টাকে নিয়ে খেলা হচ্ছে, খেলাই বললাম, এটাকে প্লেই বলে। খেলছি, খেলতে 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 কি করছি, আমি সংলাপগুলো বানাচ্ছি, অথবা ওই যে সংলাপগুলো লেখা আছে সেই সংলাপগুলো আমি পড়ছি, তাই তো? তাই তো করে থাকি না মনে করে? তো আমরা ওটা পড়ছি। এবারে পড়তে 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 আমার ভেতরে কতগুলো কতগুলো প্রয়োজন, আমার ওই ওই স্ক্রিপ্টের মধ্যে কতগুলো প্রয়োজন হতে লাগে। হ্যাঁ, আমি কথা বলছিলাম, এখানে একটা ছাতা বা ছাতার উপর দাঁড়িয়ে বা ছাতাটা মেলে যদি কথাটা বলি, আসে তো ভেতরে ভেতরে আসে।
বা আমার এখানে একটা বই দরকার ছিল, একটা টেবিল তাহলে লাগবে, বা টেবিল না হলে একটা সেলফ লাগবে। আমি একটা বই, আচ্ছা একটা বইটা পড়ছিলাম, তাহলে বইটা পড়তে পড়তে আমি কথাটা পড়ছি, তাহলে বইটা রাখবো কোথায়? এই ডায়লগটা তো শেষ হয়ে গেল। তারপর আমি বইটা নিয়ে কি করতে পারি, কোথায় কি করতে পারি? তাহলে তার জন্য একটা সেফ থাকে। তাহলে বইটা রাখবো একটা সেলফে বা একটা টেবিলে, যা কিছু বা তোমার হাতে দিই, সেফে আমি রাখলাম। তো যখন আমি এটা কাজটা করলাম, তখনই কিন্তু ওটা আমার হলো, হতে হতে যায়, চরিত্রটা আমার হতে হতে যায়। এবং তখন ওইটা রাখার জন্য যে যে জায়গাগুলো দরকার আমি সেখানে সেখানে যাচ্ছি এবং সেই জিনিসটা সেখানে রাখছি, ওইটা আমি সেখানে রাখছি। অর্থাৎ ওই যে সেলফটা আছে, সেলফটার কাছে আমি গেলাম এবং সেলফে বইটা রাখলাম, তখনই সেলফটা আমার হয়ে গেল, তখন সেটা অসুবিধা আর করবে না। কেন অসুবিধা করবে না? এটা তো আমারই সেলফ। আমার মানে ওই চরিত্রটির, দীপান্বিতার নয়, ওটা ওই চরিত্রটির সেলফ ওটা। তো সেই জিনিসটা আমার অসুবিধা করবে কেন? আমার ঘরের মধ্যে কত জিনিস থাকে, আরে টেবিল টেবিল চেয়ার থাকে, বসার জায়গা নাও থাকতে পারে, আমি আসনের উপর বসতে পারি, একটা জলের জায়গা থাকে, একটা রান্নাঘর থাকে, সবকিছু তো আমারই। ওই মঞ্চটা তখন আমারই হয়ে যাবে, ওই চরিত্রটিরই হয়ে যাবে। সুতরাং ওইটা কোনোভাবেই তাকে ডিস্টার্ব করবে না, তাকে সাহায্য করবে। সেই প্র্যাকটিসটাই আমরা রিহার্সালে করতে 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 যাই। যিনি বা যে এটাকে করতে চান না বা বুঝতে পারেন না, এবং অনেকেরই আমি শুনেছি মঞ্চের মধ্যে কাপড় খুলে গেছে, মানে এত মানে অত্যন্ত একটা দুর্ঘটনা, এরকম সে ভয়াবহ দুর্ঘটনার আমি সাক্ষী। মঞ্চের মধ্যে কাপড় খুলে গেছে, এবার ও একটা আর সে সমানে করছে, আর দর্শক হাসছে, ও ব্যাপারটা খেয়ালই করেনি যে ধুতিটা খুলে বেরিয়ে গেছে। এইবারে ও বাইরে বেরিয়ে বলছে কি করবো, আমি ধুতিটা পড়তে পারিনি। আমি ধুতি পড়তে পারিনি, এটা তো কোনো এক্সকিউজ হতে পারে না। ধুতিটা তো আমি মঞ্চে, আমি রিহার্সালে প্রথম দিন থেকেই পড়বো, ওটা তো আমারই হয়নি কখনো। ওই ধুতিটা চরিত্রের কোনোদিনই হয়ে ওঠেনি, তো ওটা খুলবেই মঞ্চে। ওই দেখবে অর্ধেক সময় ওই ইয়ে বের, তরবারি বের করে খোলে না, তরবারি তো দিয়ে রিহার্সালই হয়নি কোনোদিন। ওই থাক থাক, ওটা পরে করে নিবি বা করে নেব। এই যে আমাদের প্র্যাকটিসটা, এইটা আমাদের মঞ্চে গিয়ে ওটা অসুবিধাই করাবে। ওটার কথা ছিল তুমি যখনই উঠছো, যখনই প্রপস দিয়ে কাজ করছো, তখনই তোমার সঙ্গে থাকবে। সেটটা পুরো বানানো না হলেও তোমার সেটের কোথায় তুমি বসবে, কোথায় তোমার সিঁড়ি আছে, কোথায় কি আছে, সেগুলো ডিরেক্টর তোমাকে দেখিয়ে দেবে। হয়তো কমপ্লিট হয়নি সবটা, তুমি তার মতন করে ওটাকে চেয়ার কি যা হোক তোমার সেটাকে বসার মতো তুমি ব্যবহার করো। আর যেটা এই পর্যন্ত মোটামুটি আমাদের অনেকটা আয়ত্তে। তারপর তুমি একটা প্রশ্ন করেছো, সেটি হচ্ছে আলো নিয়ে। ও ব্যাপার, আলো না কদিন লাইট রিহার্সাল করো না রাজি? বড় জোর 2 দিন। এটা যে প্রশ্ন করেছে তার জন্য বলি, বয়স কত তার, কতদিন থিয়েটার করছে? যাও, 14 বছর বয়স। 14 বছরে এখন একটু বুঝবি না, কিন্তু এটা বুঝবি 14 বছর মানে
নাইন টাইম নাইন পা ট্রেনের কাজ ট্রেনের পা দিয়ে ফেলেছিস 9 10। তো আলোর চ্যাপ্টার একটু পড়া হয়েছে, ফিজিক্স এটা তো পড়েছি, সেটা আছে হয়ে গেছে। তো ওখানে দেখবি আলোর লেন্স নিয়ে বলা আছে, আলোর গতিপথ নিয়ে বলা আছে, আলো স্ট্রেট লাইনে অন্য কোথাও যাবে না। তো মঞ্চে গিয়ে আমার একটু দেখে নিতে হবে, ওই 3 দিন রিহার্সাল, তো 3 দিন রিহার্সালের মধ্যে এটা আমাকে দেখে নিতে হবে কোথায় কোথায় সোর্স লাগানো আছে। ওই যেখানে সোর্স লাগানো আছে ওখান থেকে স্ট্রেট লাইনে আমার কাছে আলোটা আসবে। ওই যে স্ট্রেট লাইনে আসবে তার কারণ আলো তো দেখা পথে চলে না, সবাই জানিস আলো একদম স্ট্রেট গতিতে যায়, সরল গতি। তো আমাকে করতে হবে কি, ওই সরল রেখা কে নিয়ে আমার দাঁড়াতে, কিভাবে দাঁড়াবো, এবার এদিক ওদিক একটু মঞ্চ বিশেষ হয়ে যায়, বা ওইটা বুঝতে পারছিস না হয়তো, দেখবি আলোটা পড়েছে, নিচে পড়েছে ফ্লোরে, ফ্লোরে পড়ার পরে ওটা একটা বৃত্তাকাশে একটা গোল, ওই যে গোলটা ওর মধ্যে তুমি দাঁড়াও, তুমি আলো মোটামুটি তোমার জন্য এইটুকু, তাহলে তোমার আলো নিয়ে খুব অসুবিধা হবে না। আর যেটা তোমার অসুবিধা হবে সেটা তোমার ডিরেক্টর তোমাকে বলে দেবে যে তুমি একটু ডান দিকে যাও, একটু বাঁ দিকে যাও, একটু চিন্তা আপ করো, নাহলে তোমাকে দেখা যাচ্ছে না, আলোর সমস্যা করছে, কারণ আলোর অ্যাঙ্গেলটা একদম এরম করে পড়েছে তোমার মাথার উপর, নাকের উপর শুধু নাকটুকু দেখা যাচ্ছে। হ্যাঁ, তখন ডিরেক্টর বলবে তুই একটু সাইডে এরকম করে মুখটা তুলে বল, সব অদ্ভুত অদ্ভুত প্রযোজনা, বুঝেছিস? সামনে এসে জোরে চেঁচিয়ে বলা, এই হচ্ছে আমাদের না, এই মাইক্রোফোন কাজ করবে না, ওই হলে অ্যাকোস্টিক ঠিক নেই, ওই বারে আলো লাগানো যাচ্ছে না, বারটা নিচে নামে না, খুব গন্ডগোল আছে। তো এইসবের মধ্যে দিয়ে আমাদের থিয়েটারটা করতে হয়। সেই জন্য মানে যেহেতু আলোর রিহার্সালটা ভীষণ কম হয় সব দলে, ওটা প্রতিদিন জ্বালালে পরে একটা অনেকগুলো টাকা খরচা হয়, অনেকটা টাকা খরচা হয়, সেই জন্য আমরা সবাই একটু অ্যাভয়েড করে চলতে চাই যে ওটা কতটা কম করা যায়। একটা প্রযোজনা তৈরি করতে যদি এত টাকা খরচা হয় সেই খরচটা আমরা তুলে উঠতে পারি। এই কথাগুলো তোদের বোঝার কথা না, একদমই বোঝার কথা না, কিন্তু শুনতে হবে। শুনতে 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 যখন 22-এ পৌঁছবি, 24-এ পৌঁছবি, 30-এ পৌঁছবি, তখন এই কথাগুলো সব মানে বুঝবি যে কি বলেছে। কিন্তু শুনে যেতে হবে, শুনতে থাক, কান তৈরি করতে থাক। অজয় চক্রবর্তীর বাড়িতে একটা ওই মেয়ে তৈরি হবে, কারণ সারাক্ষণ গানটাই শুনছে, ওর কানটা তৈরি হচ্ছে, ওই গান নাও করতো, ওর কানটা তৈরি হচ্ছে, শুধু শুনেই যাচ্ছে, রাগে হোক, বিরক্তিতে হোক, ভালোবেসে হোক, শুনে যাচ্ছে। ঠিক সেরকম তোমরা এখন অনেক কথা যেটা কিছুই মানে বুঝবে না, হয়তো কিছুই জানবে না, তবু শুনতে হবে। কোনো এক মুহূর্তের জন্য তোমাদের এই কথাগুলো কোথাও একটা স্ট্রাইক করবে, ওরে আচ্ছা এরকম একটা কথা হয়েছিল, ও এতগুলো রস আছে, এই নিয়ে আলোচনা করতে হয়, ও তারপরে আবার আরো কিছু আছে যেটা নিয়ে প্র্যাকটিস করতে হয়। তাই শুধু নাচের লোকদের শুধু নাচ করলে হয় না, আবার তাদের আবার ভুলটাও ঠিক ঠিক ভাবে বলতে হয়। এই হয়তো কোনো একদিন তোমাদের মনে এটা স্ট্রাইক করবে, তখনই তোমরা কোথাও একটা নতুন কিছু শিখবে বা কিছু নতুন কিছু পাবে। আজকের এই আলোচনা থেকে হয়তো বা পাবে। বেশ, ঘড়ির কাঁটা প্রায় 10টার দিকে এগোচ্ছে, অনেকক্ষণ আলোচনা হলো, কিন্তু তবু যেন কোনোভাবে আশ মিটছে না। আজকে এই আলোচনা একজন শিক্ষার্থী হিসাবে আমাকে তো অনেকটা সমৃদ্ধ করেছে। তোমাদের সবাইকে আমার কি বলবো, আমার দলের পক্ষ থেকে
অসংখ্য ধন্যবাদ, প্রণাম নিজেদের মূল্যবান সময় আমাদের সাথে কাটানোর জন্য এবং আমাদের এইভাবে বিভিন্ন ছোট বেসিক কিছু জিনিস, বেসিক কিছু চর্চা, কিছু সূত্র ধরিয়ে দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য, যাতে আমরা এবং আমাদের থেকে আরো জুনিয়র যারা আছে তারা একটু একটু করে বেড়ে উঠতে পারে, তারা যাতে বুঝতে পারে যে কিসের চর্চা মূলত প্রয়োজন। কিছু বেসিক আলোচনাই হয়েছে, আরো অনেক আলোচনা করার বাকি, কিন্তু ওই যে সময় এখন, তবু অনেকটা সময় আমরা পেলাম আজকে এই আলোচনায়। এই সময় একদিন কেটে যাবে, করোনা সব ঠিক হয়ে যাবে, তখন হয়তো কোনোদিন আবার তোমাদের সাথে বসতে পারবো, আবার তোমাদের নাটক দেখতে পারবো, তোমাদের কাজ দেখতে পারবো, আলাপ ক্লাস করতে যেতে পারবো। গোবরডাঙ্গায় গিয়ে আমার দিয়ার নাটকটা দেখা হয়নি এখনো, অবশ্যই আমার দেখার ইচ্ছা আছে, যেতে পারবো অবশ্যই। যখন শুরু হবে। রাজীবদার সাথে কাজ করা বাকি আছে আমাদের আন্তিগণেতে বা অন্য কোনো নাটকে একদম, আগামী দিনে। বা রাজীবদারও কাজ আমার দেখা হয়নি, এর মানে খুব রিসেন্ট কোনো কাজ দেখা হয়নি। অনেকদিন আগেই যে কাকড়া দেখেছিলাম এবং তারপর মুম্বাই নাইটস দেখেছিলাম, তোমরা আর কোনো অভিনয় আমি দেখিনি। আবার অনেক আবার আগে আমরা কাকড়া। কাজ করবো আবার হ্যাঁ। অনেক দিন আগে। এবং কাকড়া আমার রাজীবদা দেখা প্রথম নাটক, আমার খুব ভালো লাগা নাটকগুলোর মধ্যে। যাই হোক, তো বেশ খুব কিছু ভালো লাগলো। জিনিস একটুখানি আমি একটুখানি আলোচনা বলে নিই, করে খুব হ্যাঁ। ভালো লাগলো। আমরাও কম আনন্দ একদম করলাম না। একদম রাজীবের সঙ্গে কোনো থ্যাংক ইউ তোমাদেরকে আবার, দূরে দূরে বসে আছি কিন্তু কোনো আনন্দে সম্পর্ক কাটছে। তোমাদেরকে আবার থ্যাংক ইউ। সরাসরি আর আজকে যারা দর্শক দেখা হয়নি কখনো, আলোকপর্ণার সঙ্গে ফোনে কথা হয়েছে, এমনিও দেখা হয়েছে, কথা হয়েছে কিছু, ওই পর্যন্ত। তুমি আমাদের সবাইকে একসঙ্গে করে দিয়েছো, একসঙ্গে হবে করে ভালো দিয়েছো, করে কাটবে। এর জন্য আমাদের খুব আমার খুব একদম ভালো, একদম আমাদেরও খুব ভালো লাগছে। হ্যাঁ, তোমাদের একদম, অনেক একদম, ভালোবাসা। ভালো থেকো। খুব Thank you খুব ভালো এর লাগে। জন্য এবং আজকে সময় শুভরাত্রি। শুভরাত্রি দর্শক যারা সবাইকে। আছে তাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ। সবাইকে সবাই ভালো থাকবেন, তোমরা ভালো থেকো, সবাই সাবধানে থেকো। আজকের মতো এইটুকু, ভালো থাকো শুভরাত্রি। সবাই।